আহ, আজকের আজকে আমরা বিশেষ কোনো টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব সেই রকম নয়। আজকে গতদিনের ক্লাসে আমরা নেটসেটের বিষয়ে, নেটসেটের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। নেটসেটের পেপার ওয়ান কিভাবে পড়বে, প্রচুর স্টুডেন্টসরা রয়েছে যারা পেপার ওয়ান পেপার টু নিয়ে ডিসকাশন চাইছিলে, এবং সেটাই অলরেডি আমি গতদিনে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাইছি, যে গতকাল রাতে WBSSC স্কুল সার্ভিস কমিশন 11-12-এর যে পরীক্ষা গত রবিবার হয়েছে তার আনসার কি তারা পাবলিশ করেছেন। এবং সেই অনুযায়ী দেখেছি, আমি 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 নিজে তো সেটা দেখিনি, চেক করিনি, বাট স্টুডেন্টসরা এটা বলেছে যে ম্যাম একটা আনসার ছাড়া বাকিগুলো সবটাই আপনার সাথে মিল আছে, একটা আনসার শুধু অমিল আছে, যেটা আমি জানতে পারলাম। ঠিক আছে, যাই হোক, সেটা তো বিচার্য। কারণ হচ্ছে অনেকে বলছে যে আনসার ভুল আছে, আনসার ঠিক নেই। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে যে পর্ষদ যে আনসারগুলো দিয়েছে মোটামুটি ভাবে, তোমরা তো আলোচনা করছিলে কোয়েশ্চেন আনসারের গ্রুপে, সেখানে দেখলাম যে মোটামুটি ভাবে কিন্তু ঠিক আনসারই দিয়েছে। হ্যাঁ, দু একটা নিয়ে কনফিউশন অ্যারাইজ করেছে, এবং সেটা নিয়ে আমারও কনফিউশন অ্যারাইজ করেছে। যেমন বৈশেষিক দর্শনে পরমাণুর মধ্যে কি প্রকার ভেদ স্বীকার করা হয়েছে, সত্যি সত্যি অ্যাকর্ডিং টু সিডি শর্মা সেটা গুণগত এবং পরিমাণগতই আছে। কিন্তু আমার যা মানে খুব ইয়েতে মনে হয়েছে যে পরমাণুগুলোর মধ্যে কি করে পরিমাণগত ভেদ থাকবে। পরমাণুগুলোর মধ্যে তো শুধু গুণগত ভেদ থাকতে পারে অ্যাকর্ডিং টু বৈশেষিক দর্শন, এবং সেটাই আগের দিনের ক্লাসেও আমি ডিসকাস করেছি, এবং পর্ষদ আনসার সেটাই দিয়েছে। এছাড়াও আরো কিছু কিছু প্রশ্নে স্টুডেন্টসদের মধ্যে কনফিউশন অ্যারাইজ করেছে। যেমন কান্টের যে প্রশ্নটা, যে পূর্বত সিদ্ধ বচনের বৈশিষ্ট্য সার্বিকতা এবং আবশ্যিকতা, হ্যাঁ, নেসেসিটি এবং ইউনিভার্সালিটি না দিয়ে নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি দেওয়া হয়েছে। এটাও আমার মনে হয়েছে যে পর্ষদ ঠিক আনসার দিয়েছে, কারণ স্ট্রিক্ট ইউনিভার্সালিটি এই অপশনটার মধ্যে ইউনিভার্সালিটি যে অপশনটা আছে সেটাও এর মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, সুতরাং আমার এটা মনে হয়েছে ব্যক্তিগত। হ্যাঁ, সেগুলো নিয়ে চ্যালেঞ্জ করার জায়গা যদি পর্ষদ দেয়, তাহলে তোমরা যথার্থ ডকুমেন্টস দেখিয়ে, বইয়ের পেজ দেখিয়ে, অথেন্টিক বইয়ের পেজ দেখিয়ে সেগুলোকে ইয়ে করতে পারো। আবার যেমন আর একটা প্রশ্নের ক্ষেত্রেও আমার এটা মনে হয়েছে যে আমি বলেছিলাম এটা, যে লকের মতে সংবেদন আমরা কিভাবে গ্রহণ করি, কোন কোন গুণের সংবেদন আমরা গ্রহণ করি। সেখানে আমি বলেছিলাম যে আমরা তো বাইরের জগৎ থেকে, আমরা যখন ইন্দ্রিয় দিয়ে বাইরের জগতের দিকে তাকাই, তখন তো মুখ্য গুণের সংবেদন আমরা গ্রহণ করি। বাইরের জগৎ থেকে তো আমরা গৌণ গুণের সংবেদন গ্রহণ করি না। এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে, এবং দেখলাম যে পর্ষদও সেই আনসারটাকেই অ্যাকসেপ্ট করেছে। হুম। তো এর মধ্যে তো অনেক ধরনের কনফিউশন থাকেই। ধরো, হ্যাঁ, গৌণগুণের ধারণা নিজের মধ্যে উৎপন্ন হয়। গৌণগুণের ধারণা তো আমরা, সংবেদন তো তাকেই বলে যেটা বাহ্য জগতের সাথে প্রথম সংস্পর্শজনিত কারণে যে ইয়েটা আমাদের হয়, সেটাকেই তো সংবেদন বলে। কিন্তু সংবেদন তো গৌণগুণের হয় না, সংবেদন তো সেই অনুযায়ী মুখ্য গুণের হয়। সেক্ষেত্রে অনেক ধরনের, যেমন আর একটাও বলছি, মানে যেগুলো যেগুলো কনফিউশন আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম, যে ক্লাস রেকর্ডিংটা ইউটিউবে দেওয়া হয়নি, এটাও একটা বড় বিষয়, ইউটিউবে দেওয়া হয়নি সেই ক্লাস রেকর্ডিংটা, আমি ভুলেও গেছি। এবার আর একটা জিনিস, যেমন হচ্ছে কোয়ান্টিফিকেশনেরটা, অনেকে বুঝতেই পারছো না, যেহেতু অনেকদিন ধরে হয়তো কোয়ান্টিফিকেশন প্র্যাকটিস হয়নি, তার জন্য হয়তো বুঝতে পারছো না যে ব্র্যাকেটের পরিধি কত দূর হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ডি অপশনটাকে আমি কারেক্ট বলেছিলাম, অনেকে পর্ষদও ডি অপশনটাকেই কারেক্ট বলেছে। সুতরাং কিছু কিছু প্রশ্ন নিয়ে কনফিউশন আছে, কিন্তু মানে সব থেকে মিলিয়ে আমি যদি বলি 99.99% পর্ষদ সঠিক আনসারই দিয়েছে। এবং যারা প্রশ্ন করেছেন, আমি তাদেরকে একটা কথা বলি, যে যারা প্রশ্ন করেছেন সত্যি খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছেন। হ্যাঁ, স্টুডেন্টসদের ভাবার জায়গা দিয়েছেন, যে তোমরা ভাবো পরীক্ষার হলে যে আনসার কিভাবে করতে হয়। সবটাই শেখার মতো বিষয় ছিল। WBSLS আজকের এই মানে যে পরীক্ষাটা গত 14 তারিখে হয়েছে, অনেক কিছু শেখার। হ্যাঁ, অনেকে ভেবে নিয়েছিল, বা আমিও ভেবেছিলাম, 9-10-এর মানে 9-10-এর প্রশ্নপত্র খুব সোজা হয়েছে, সুতরাং 11-12 আমার কিছুই পড়তে লাগবে না, হয়ে যাবে অলরেডি। হ্যাঁ, তা হয়নি। সেটা প্রচন্ড কঠিন প্রশ্ন না হলেও, এখনো বলছে কঠিন প্রশ্ন না, কিন্তু ভাবার মতো বিষয় ছিল। প্রত্যেকটা অপশন নিয়ে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে যারা ভেবে উত্তর করেছে, সে যে যে আনসারগুলো ভেবে করেছে অনেকেই, সেগুলো
কিন্তু উত্তর সঠিক হয়েছে। আবার অনেকে কি হয়েছে যে প্রশ্নপত্র নিয়ে ভাবেইনি, হ্যাঁ মনে হয়েছে যেন খুব সহজ উত্তর হবে, আমি দাগ দিয়ে দিই, হ্যাঁ তারাই কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলোকে ভুল করেছে। হ্যাঁ এগুলো আমি দেখলাম, আমি তো স্টুডেন্টসদের, বিভিন্ন ধরনের স্টুডেন্টসদের সাথে কথা বলছি। তাদের তারা অনেকে মানসিকভাবে ভীষণ কষ্ট পাচ্ছে, অনেকে কষ্ট পাচ্ছে যে একটুখানি পড়ার অভাবের জন্য একটু যদি ভালো করে পড়তাম তাহলে মানে উত্তরগুলো ভালো করে দিতে পারতাম। অনেকের মনের মধ্যে এটাও রয়েছে, এটা একটা দুঃখ রয়েছে যে ম্যাম জানা ছিল বিষয়গুলো, যেগুলো জানা ছিল, যেগুলো সহজ বলে মনে হয়েছে সেগুলো আমি করে ফেলেছি, রান্ডাম করে ফেলেছি, আর সেগুলোই ভুল হয়ে গেছে। আর যেগুলো কঠিন ছিল বলে মনে হয়েছে, যেগুলোকে আমি ভেবেচিন্তে উত্তর করেছি, সেগুলোই আমার হয়ে গেছে, মানে সেগুলোই আমার কারেক্ট হয়ে গেছে। সো এত ভিউজ, এত স্টুডেন্টসদের ধরো কোয়ারি, এত স্টুডেন্টসদের প্রশ্ন, পার্সোনাল মেসেজ, এটার উপরে ভিত্তি করে গতকাল রাতে ঠিক করেছিলাম যে একটা সার্ভে করে দেখা যাক। হ্যাঁ যদিও সবাই এই সার্ভেতে মানে আসবে না, তার কারণ হচ্ছে সবাই তো এটা গুগল ফর্মটা ফিল আপ করবে তা নয়। কিন্তু প্রায় 200 স্টুডেন্টস ফিলোসফির গুগল ফর্মটা ফিল আপ করেছে গতকাল। আমি আজকে সকালবেলা একটা গুগল ফর্ম দিয়েছিলাম জাস্ট এটা জানার জন্য যে স্টুডেন্টসের নাম কি, তার কি ক্যাটেগরি আছে, এবং পর্ষদের যে উত্তর, পর্ষদের যে আনসার কি, সেই আনসার কি অনুযায়ী তার কতগুলো ঠিক হয়েছে। হ্যাঁ এটা এটা আমি ভেবেছিলাম হয়তো, আমি তো সবাইকে এটা ম্যান্ডেটরি করতে পারি না, বাধ্যতামূলক করতে পারি না, তবুও আমি দেখলাম যে এখন অবধি এখনো গুগল ফর্মটা খোলা আছে, ওপেন করা আছে, এবং এই অনুযায়ী প্রায় 200 রেসপন্স সাবমিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ 200 রেসপন্স প্রায় সাবমিট হয়েছে। সেই ক্ষেত্রে সেটা দিয়ে সত্যি সত্যি ফিলোসফিতে কত স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে আমার আইডিয়া নেই, তোমরা বলতে পারো ফিলোসফিতে কত স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে, তোমরা জানো সংখ্যাটা, জানো কেউ? 22,000 মতো ম্যাম। কত 22,000, আচ্ছা 21 থেকে 22,000। আচ্ছা, 21 শুনেছিলাম থেকে 24,000 মতো। আচ্ছা 24,000 মতো পরীক্ষা দিয়েছে, সুতরাং তোমরা চব্বিশ বুঝতেই হাজার হবে পারছো। না, 22-এর মধ্যেই থাকবে। আচ্ছা 20 থেকে 22-এর মধ্যেই যদি থাকে, আমি বুঝলাম সমস্ত হ্যাঁ, কিছু। ওরকমই থাকবে। হ্যাঁ 20 থেকে 22 হাজারের মধ্যে যদি থাকে, সুতরাং 200 রেসপন্সেস দিয়ে কোনোটাই বিচার করা যায় না, কোনোদিনই বিচার করা যায় না। এবং সত্যি সত্যি আমি তোমাকে বলছি যে যারা বলেন যে যারা কাট অফ নিয়ে আলোচনা করেন, হ্যাঁ তারা কি করে করতে পারেন, স্টুডেন্টসদের মিসগাইড করতে পারেন। এবং এটা নিয়ে একটা পোস্ট একজন টিচার করেছিলেন যে আপনারা স্টুডেন্টসকে কি করে মিসগাইড করছেন, কিছু স্টুডেন্টসকে এত ডিমোটিভেটেড করে দিচ্ছেন, এত ডিমোটিভেটেড, আপনি জানেন কি করে যে কাট অফ কত হতে পারে? 20,000 স্টুডেন্টস কি পরীক্ষা দিয়েছে এটা জানা কার পক্ষে সম্ভব? তোমার পক্ষে না আমার পক্ষে। সুতরাং তার উপরে ভিত্তি করেই তো কাট অফ নির্ধারিত হবে, আপনি জানবেন কি করে কাট অফ? হ্যাঁ সত্যি সত্যি এটা জানা কোনোদিনই পসিবল নয়। এবং আজকে যখন আমি এই গুগল ফর্মটা ক্রিয়েট করলাম, এখানে তো মাস স্টুডেন্টস হচ্ছে আমার স্টুডেন্টস, ঠিক আছে, এটা তো বোঝাই যাচ্ছে। তবুও এই গুগল ফর্মটা আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, বাকি স্টুডেন্টসদের জন্য শেয়ার করেছিলাম। সুতরাং আমি বলেও দিয়েছিলাম যে এই গুগল ফর্মটা ফিল আপ করতে কিন্তু সবাই বাধ্য নয়, যে মনে করবে সে ফিল আপ করবে, আর যে মনে করবে না সে ফিল আপ করবে না। এটা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ আমি কোনো অথরিটি নই যে আমার ফর্মটা ফিল আপ করতে হবে। এবারে এই এই যে 200 রেসপন্সেস এসছে, এই 200 রেসপন্সেসের মধ্যে 90% স্টুডেন্টস আমার স্টুডেন্টস, যারা পরীক্ষা দিয়েছে। আমার স্টুডেন্টস যারা পরীক্ষা দিয়েছে 200 স্টুডেন্টস, 190 জন স্টুডেন্ট। এবার এর মধ্যে আমি যেটা খেয়াল করছি আমার স্টুডেন্টসদের ক্ষেত্রে বলছি, আমি কিন্তু অন্য কিছু আমি জানি না, আমি বলতে পারবো না বাকিরা কিরকম পরীক্ষা দিয়েছে না দিয়েছে, আমি কিচ্ছু জানি না। কিন্তু এখানে আমি যেটা দেখলাম যে 50-এর উপরে মার্কস, ঠিক আছে, হ্যাঁ 50-এর উপরে নাম্বার প্রায় 15 থেকে 20 জন 50-এর উপরে নাম্বার তারা পেয়েছে, ঠিক আছে। মানে তারা যেটা এখানে ডেটা আমাকে পুট করছে, সেই ডেটার উপরে আমি তোমাকে এটা বলছি যে এখান থেকে 15 থেকে 20 জন তোমার হচ্ছে 50-এর উপরে নাম্বার পেয়েছে। হাইয়েস্ট এখানে মার্কস আছে হচ্ছে সুচন্দ্রারই, হাইয়েস্ট মার্কস আছে হচ্ছে 57। 57-র ঊর্ধ্বে আমার গ্রুপের মধ্যে কারোর নাম্বার এখানে নেই, ঠিক আছে। এছাড়াও আমি দেখলাম 55 পেয়েছে রূপা আছে, রূপা 55 পেয়েছে, রূপা আমাকে আগেই এটা জানিয়েছে। হ্যাঁ একদমই তাই। হ্যাঁ সামান্যীকরণ করা একদমই ঠিক বলেছো। রূপা, রূপা পেয়েছে, ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেট রূপা, রূপা কিন্তু 55টা ঠিক করেছে, এবং ও আমাকে এটা জানিয়েওছে, আগেও জানিয়েছে। এছাড়াও 53 নাম্বার আছে, 52 নাম্বার আছে, 51 নাম্বার, 50 নাম্বার, এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। 49 নাম্বার, আমি আমি যদি 50 অব্দি ধরি, মোটামুটি 15 থেকে 20 জন 50-এর ওপরে নাম্বার তারা তুলছে, ঠিক আছে। এটা এই সার্ভেটা এটা বলছে।
এইবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই 43 44 থেকে 52 53 অবধি কিন্তু হিউজ স্টুডেন্টস কিন্তু এই নাম্বারটা ক্যারি করছে আমার স্টুডেন্টসদের মধ্যে, আমি তোমাকে বলছি। হ্যাঁ, ঠিক নাম্বারটা হচ্ছে তোমার 43 44 45 46 47 48। এই নাম্বারটা 49, যদি আমি 50 অব্দিও ধরে নিই, এটা অনেক স্টুডেন্টস ক্যারি করছে এই নাম্বারটা আমার গ্রুপের মধ্যে। তার বাইরের স্টুডেন্টসদের তো আমি সেভাবে পাচ্ছি না, আমি বলবো কি করে। প্রায় 50% স্টুডেন্টস এই নাম্বারটাকে কভার করেছে আমাদের গ্রুপে। হ্যাঁ, যারা রেগুলারলি ক্লাস করেছে তারা কিন্তু তোমার পেয়েছে। হুম, এবং খুব কম সংখ্যক স্টুডেন্টস কিন্তু, খুব কম বলতে এই 10% স্টুডেন্টস 40-এর নিচে নাম্বার ক্যারি করছে, 40-র নিচে নাম্বার ক্যারি করছে 10% স্টুডেন্টস। হ্যাঁ, যাদের হয়তো ঠিক মতো পুরো বিষয়টা পড়ে হয়ে ওঠা সম্ভব হয়নি পরীক্ষার আগে। হ্যাঁ, বাট 50 to 60% স্টুডেন্টস নাম্বার ক্যারি করছে কিন্তু 43 থেকে 44 এবং 51-র মধ্যে নাম্বার ক্যারি করছে। আর 51-র উপরে প্রায় 15 জন মতো স্টুডেন্টস আছে যারা 51-র উপরে, তারা 50 বা 51-র উপরে তারা নাম্বারটা পেয়েছে। সুতরাং আমি আমার, দেখো পরীক্ষা যখন দিয়ে এসছো, সবাই পড়ে পরীক্ষা দিয়েছে তা নয়। হ্যাঁ, আহ, কি করে বলি বাকি স্টুডেন্টসদের কথা, কিন্তু আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, এখানে আমি আমার কথা এখানে বলছি যে পেয়েছে। হ্যাঁ, 30 থেকে 40-এর মধ্যে নাম্বার রয়েছে অনেকের, কিন্তু সেটার পরিমাণ কিন্তু কম। সব থেকে পরিমাণ বেশি হচ্ছে তোমার 42 43 থেকে 51। এই 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 পরিমাণটা কিন্তু অনেক বেশি যারা এটা পেয়েছে। 57 হাইয়েস্ট, 55 আছে, 53 আছে, 54 আছে, 51 আছে। ঠিক আছে, এই নাম্বারগুলো কিন্তু এখানে বেশি আছে, 50 আছে, 52 আছে। হ্যাঁ, অনেকে আছে কিন্তু এখানে। সোমা এখানে দেখছি 52 পেয়েছে। হ্যাঁ, সুতরাং বাইরের স্টুডেন্টস নেই এখানে, যারা আমার কাছে পড়েছে তাদেরই নাম্বার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। সেই অনুযায়ী আমার ব্যক্তিগত অভিমত, হ্যাঁ, হয়তো বা কাট অফটা জেনারেলের 50-এর নিচে নেমে আসবে। ঠিক আছে, 50-এর ওপরে কখনোই যাবে না। এটা হয়তো বা 45 43 44 45 এর মধ্যে হয়তো ভ্যারি করবে বলে আমার ব্যক্তিগত অভিমত। ট্রেন্ড তাই বলছে। ঠিক আছে, 42 43 44 45-এর মধ্যে হয়তো জেনারেলের কাট অফ থাকতে পারে। তাহলে জেনারেলের যদি সেটা কাট অফ হয়, তাহলে এসসিদের তার থেকে কম হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, 40 40 এরকম 39 40% হতে পারে, ধরো লাস্ট অব্দি হয়তো 35 বা কিছুতে নামতে পারে। আমার ব্যক্তিগত অভিমত, মানে আমি আমার স্টুডেন্টসদের দিয়ে আমি তোমাকে বলছি যে এটা হতে পারে। ধরো লাস্ট অব্দি হয়তো 35 টু, মানে বাকি স্টুডেন্টসরা, বাকি এতজন স্টুডেন্টস, 20,000 স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে, তারা কিরকম পড়ে পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, তাদের উপর অনেকটা নির্ভর করছে তোমাদের কাট অফটা। ঠিক আছে, কারণ তারা যতটা ভালো এক্সাম দেবে কাট অফ তত উপরে উঠবে। আর যারা খারাপ এক্সাম দেবে, যদি মাস স্টুডেন্টস খারাপ এক্সাম দিয়ে থাকে, ভালো করে পড়া হয়নি বা কনসেপ্ট ক্লিয়ার করে আনসার করতে পারেনি, তাহলে কিন্তু কাট অফ নেমে যাবে সেক্ষেত্রে। হ্যাঁ, তো এত যারা ওরিড হয়ে যাচ্ছ, 50 পেয়েও যারা ওরিড হচ্ছ বা 48 পেয়েও যারা ওরিড হচ্ছ, এত মেসেজ করছো আমাকে, ধরো আমিও ডিপ্রেসড হয়ে যাচ্ছি যে তোমরা এত কনফিউজড হয়ে আছো। হ্যাঁ, কিন্তু এত কনফিউশনের ব্যাপার নেই। ব্যক্তিগত আমার ধারণা যে জেনারেল ক্যান্ডিডেট 45-এর উপর থাকলে এমনিই তারা চান্স পাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এটা আমার ব্যক্তিগত অভিমত, জানি না আমার অনুযায়ী তো তারা ঠিক করবেন না, কিন্তু এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে, ট্রেন্ড দেখে মনে হয়েছে। হ্যাঁ, আহ, হ্যাঁ, 40 45 47 48 এটার মধ্যে, 40 থেকে 50 একদমই ঠিক বলেছে, 40 থেকে 50-এর মধ্যে প্রচুর জন করেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। তো তাহলে তোমাকে মোটামুটি ধরে নিতে হবে ওই 42 43% এসে হয়তো থেকে যেতে পারে, 42 43 44%। কিন্তু কোশ্চেন যেরকম ছিল, সত্যি সত্যি ওইখানে পরীক্ষার হলে গিয়ে বসে মাথা ঠান্ডা করে সবটা ঠিক আনসার করে আসা, সেটা কিন্তু ডিফিকাল্টি ছিল, সেটা কিন্তু সহজ ছিল না। সত্যি সত্যি তাই। কেউ একজন আমাকে ইউটিউবে লিখেছে, ম্যাম দূর থেকে বলতে তো এগুলো খুব সহজ মনে হয়, পরীক্ষার হলে বসে আনসার গুলো করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা একদম ঠিক কথা। দূর থেকে সত্যিই সহজ মনে হয়, কিন্তু পরীক্ষার হলে বসে মাথা ঠান্ডা করে, হ্যাঁ, পরীক্ষার হলে বসে মাথা ঠান্ডা করে সেটার আনসার করা খুব ডিফিকাল্ট। তবুও
এটা মনে হয়েছে যে হ্যাঁ ম্যাম, খুব। জানা কোশ্চেন গুলো ভুল করে এসেছি। হ্যাঁ বলো। জানা গুলো ভুল করেছি, অথচ অজানা গুলো ঠিক করে এসেছি। এটা যে কেমন পরীক্ষা, জীবনে প্রথম এরকম পরীক্ষা দিলাম ম্যাম, যে জানা ভুল আর অজানা ঠিক। অনেক মানে প্রশ্নই ম্যাম ওই কিন্তু রিভাইজটা অন্যরা করার সময় যা পাইনি ম্যাম। পড়িয়েছিলাম একদম মানে এত ডিটো সেরকম থেকে ভাবনার প্রশ্ন ছিল। ছিল। একদম, হ্যাঁ। হুম। একদম ম্যাম। আর আপনার ওই একটা জিনিস হয়েছে কি, যে পরীক্ষাটা যদি আর 20 মিনিট এক্সট্রা পাওয়া যেত, মানে ওই যে এত বেশি ভাবনার কোশ্চেন, ওই ভাবতে গিয়ে দ্বিতীয়বার যে কোশ্চেন গুলো রিভাইজ করবো, সেই রিভাইজের সুযোগটা না পাওয়ার ফলে জানা কোশ্চেন আমার নয়, এরকম সবাই বলছে জানা কোশ্চেন ভুল। এই জিনিসটা ঘটেছে এই জন্যই যে আমরা রিভাইজের সময়টা পাইনি, মানে সাফিসিয়েন্ট টাইম পাইনি পরীক্ষার এই 1.5 ঘন্টার আর মধ্যে ওই কোশ্চেন। অনেকদিন ধরে পরীক্ষা হয়নি তো। মিডিল হ্যাঁ, স্টুডেন্টদের জন্য একটু এটাও একটা ডিফিকাল্ট বড় ম্যাম। বিষয়। সমাপ্তি বলছে জানাগুলো বেশি ভুল হয়ে গেছে। সমাপ্তি বলছে জানাগুলোই বেশি ভুল হয়ে গেছে। এটা একদমই ম্যাম, ঠিক। আমাদের কি হয়েছে বলুন তো? আমরা হ্যাঁ। মানে হট করে পরীক্ষা দিতে গেছি তো, আমরা নতুন তো। এবার আমরা যদি আরো কয়েকটা মক টেস্ট এই টাইপ পেতাম, কনসেপ্ট ক্লিয়ারের মতো এরকম যদি মক টেস্ট দিতে পারতাম, তাহলে মনে হয় আমাদের ওই ভাবনাটা এই ওখানে কম করতে হতো। এটা তাহলে কারো হয়তো আমরা ধারণাই ছিল আরেকটু না যে টাইম এরকম পেতাম। কোশ্চেন হতে পারে। হতে পারে তাই। ঠিক আছে। ম্যাম হতে বিভিন্ন পারে। দিকে বিভিন্ন মক টেস্ট আমি দেখেছি, বিভিন্ন জায়গাকার মক টেস্ট দেখেছি। সব মিলিয়ে যেটা বলতে পারি, কোনো মক টেস্টের সাথে এই কোশ্চেনের কোথাও কোনো মিল নেই। একদমই তাই। কারোর ভাবনাটাই ছিল না। যত মক টেস্ট দেখা হয়েছে সব ইজি ইজি ছিল, একটাও কোনো টাফ মক টেস্ট ছিল না। একদম একদম একদমই তাই। যাই হোক, যেটা হয়ে গেছে। হ্যাঁ, মক টেস্ট আলাদা, এক্সাম হলে গিয়ে সিচুয়েশন আলাদা। আর সত্যি সত্যি যারা কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষা দিয়েছে তারা পেয়ে যাচ্ছে মোটামুটি ভাবে। হ্যাঁ। মক টেস্ট না দিলেও তারা পেরেছে, তার কারণ হচ্ছে একদম বই ধরে ধরে কনসেপ্ট খুঁটিয়ে পড়া ছিল। হ্যাঁ, এই জন্য তারা পেরেছে। যাই হোক, এইটা এইটা নিয়ে ম্যাম, এইবার। আমার তো 44 হচ্ছে, কি করবো বুঝতে পারছি না, সারাদিন ভালোও লাগছে না, মানে কি একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আছি। না না, এগুলো এরকম মন খারাপ করে এরকম সিচুয়েশনে থেকে লাভ নেই, ঠিক আছে। 44 জেনারেল ক্যান্ডিডেট হিসাবে খুব খারাপও মার্কস না, ঠিক আছে। 50-এর ওপরে যারা পাবে, খুব কম সংখ্যক স্টুডেন্টসই 50 ওপরে নাম্বার পাবে। 50 ওপরে নাম্বার কিন্তু খুব বেশি স্টুডেন্টসের থাকবে না, ঠিক আছে, থাকবেই না 50-এর ওপর। ম্যাম, হ্যাঁ। আপনি তো বলছেন ঠিক কথাই। ম্যাম তো জীবন সেটা পাবো না, এইটা সব থেকে বেশি প্যাথেটিক। এইবারে যে 1 বছর বা 2 বছরের মধ্যে যদি এসএলএসটি টা আরেকবার আবার দেখবো, এইটা তো বড় প্যাথেটিক জায়গা না? হুম। ম্যাম, অনেক জায়গায় স্ট্রাইক করছে বলছে, মানে এক্সট্রা মানে সিট বাড়ানোর জন্য অনেক জেলা, মানে বিভিন্ন রকম জেলায় না, মানে আপনার স্ট্রাইক শুরু করেছে সবাই, মানে সংঘবদ্ধ দল তৈরি করেছে, একটা গ্রুপ তৈরি করেছে সবাই মিলে যাওয়ার জন্য। ওরা সব রিকোয়েস্ট করছে ওখান থেকে, বলছে এরকম যেতে, সিট বাড়ানোর জন্য। যে আদৌ কি এরকম কিছু হবে? আমার তো মনে হয় না কিছু হবে বলে। এক্সট্রা 10 নম্বর তো ওনারা পাচ্ছেন। হ্যাঁ, ওনারা তো অনেকটা এগিয়ে যাবেন না আমাদের থেকে। এটা একটা শোনো না, চিন্তার বললাম যে বিষয়। শোনো না, বলছি যে সুচন্দ্রাকেও যেরকম সাজেশন দিয়েছিলাম একটা টাইমে, আবারও তোমাদেরও সেরকমই সাজেশন দিচ্ছি যে মন দিয়ে পড়াশোনাটা করো। এত কনফিউশন, এত ট্রমা, এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট সবকিছুকে ছেড়ে দিয়ে না, নতুন উদ্যোগে লাগো। এটাই আমি তোমাদের বলবো, আমি এর থেকে ম্যাম, বেশি কিছু এরপর বলতে পারি না। নেক্সট এক্সাম কি কি আছে ম্যাম, এই নিয়ে একটু আলোচনা করুন। অনেকগুলো অনেকগুলো নেক্সট এক্সাম আছে, আমি সেটা নিয়ে আজকের ক্লাসে ডিসকাস করব। তোমাদেরকে আগে ঠান্ডা করতে হবে, তোমরা যে পরিমাণে কনফিউজড হয়ে গেছো। হ্যাঁ, যে আগের পরিমাণে দিন একটা। অ্যান্সার কি দিয়ে ম্যাম, আজ আর মানে কিচ্ছু পড়তেও ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। একদমই তাই, ভাবছো এটা তোমরা আমারও 44-45 হচ্ছে। পেয়ে এরকম ভাবছো, 44-45টা ঠিক করে এসে এরকম মনে হচ্ছে? অনেকেরই 30-এর নিচে নাম্বার আছে, ঠিক আছে। অনেকেরই হচ্ছে ধরো 30-এর নিচে নাম্বার থাকবে, এবং হিউজ সংখ্যক স্টুডেন্টসের 30-এর নিচে নাম্বার থাকবে। 30 to 35-এর মধ্যে থাকবে হিউজ স্টুডেন্টসের। দেখছি সবই তো 40-এর ওপরেই ম্যাম, দেখতে আমি পাচ্ছি। ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম, মানে আমার চেনা জানা যত ছিল আর কি, আমি মোটামুটি ফোনে কথা বলছি ফ্রেন্ডদের সঙ্গে বর্ধমানে। তো ওরা আর কি সবার সঙ্গে কথা হচ্ছে রেগুলার, ওরা কিন্তু সবাই রেগুলার আমার ফ্রেন্ড সার্কেলে। যেহেতু আমরা রেগুলারই ছিলাম, আমরা 1-2 বছরের মধ্যেও যারা ছিল আর কি, জুনিয়র যারা, তাদের কাছে কেউ কিন্তু 50 আপ বলছে না। কেউ বলছে না কি 50 আপ হয়েছে। মানে আমি বলবে। অনেকের কাছে কথা বলছি, গ্রুপ আছে আবার, ফ্রেন্ডদের গ্রুপের কথা হচ্ছে কে কেমন করলো না করলো, কেউ বলছে নাকি 50 আপ হয়েছে। মানে আমার আমার চেনা জানা কারো শুনলাম না যে 50 আপ।
অত্যন্ত ভালো স্টুডেন্ট ছাড়া, ভালো পরীক্ষা দেওয়া ছাড়া, কনসেপ্ট ক্লিয়ার করে তারা আনসার করে এসছে ছাড়া 50 আপ হবে না যে। মানে আর কি হয়েছে জানেন তো ম্যাম, কঠিন কোশ্চেন গুলো ভাবতে এতটাই সময় চলে গেছে, সহজ গুলো তখন মনে হচ্ছে যে আমি প্রথমে কোশ্চেন দেখেছিলাম, আপনি যেমন বলেছিলেন আর কি যে কোশ্চেন গুলো আগে দেখে নেবে, তখন ওই কোশ্চেন দেখতে গিয়ে তো আমার আধ ঘন্টা তো ওতেই চলে গেল। তো ওইগুলো ভেবে ভেবে অ্যান্সার করতে গিয়ে তারপরে সহজগুলো আমি তো অনেকগুলো এরকম ভুল করেছি, মানে কঠিন গুলো যেগুলো ভাবতে হয়েছে বেশি সেগুলো ঠিক করে ফেলেছি, আর যেগুলো মানে ভাবতে একদম হয়নি, মানে মনে হচ্ছে সহজ, ভাবতে হয়নি। উত্তর করে হ্যাঁ দেবো। ম্যাম, মানে হ্যাঁ, ওইটাই ম্যাম, মানে এমনই হয়েছে না তাড়াহুড়োর মধ্যে লাস্টের সময়টা ওইগুলো করেছি, সেখানে গিয়ে একদম উল্টো পাল্টা করে ফেলেছি। মানে এত কষ্ট হচ্ছে ওইগুলোর জন্য বেশি খারাপ লাগছে, মানে ইজিলি 50 আপ হয়ে যেত, ওই ভুলগুলো না হলে পরে ইজিলি হয়ে যেত। ওই ভুলগুলো মানে লজ্জাজনক ভুল, কিন্তু ওই ভুলগুলোই করে এসেছি। এইবার তো এবারে এটাকে পিছনে ফেলতে হবে ধরো। হ্যাঁ, মন খারাপ হবে, স্বাভাবিক ব্যাপার, এগুলো সবার হয়। হ্যাঁ, নেটের সময় গিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর এমন ভুল করে দিয়ে এসেছিলাম যে কতদিন মনের মধ্যে কষ্ট ছিল যে ভুল করে এসেছি। আজকে মায়া জয়েন করেছে ক্লাসে। মায়া জয়েন করতে হ্যাঁ পেরেছো? ম্যাম, আজকে আমার হাজবেন্ডের মোবাইল থেকে জয়েন করেছি। যাক, এই ফার্স্ট টাইম মায়া জয়েন করতে পারলো। মায়া, তোমার কত হয়েছে? ম্যাম, আমার 45টা হচ্ছে শুধু। 45টা হচ্ছে তো? হ্যাঁ, ওই যে মায়ার প্রশ্নটা অনন্ত আর ইয়ে ওটা কাটা গেছে। তারপরে ওই কান্টের একটা প্রশ্ন, অনিবার্য এবং সার্বিকতা, ওটা দিয়েছিলাম, ওটা ডিটা হয়েছে, ওটা হয়নি আমার, এই জন্য কমে গেছে, 47টা হচ্ছিল। তোমার কি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে আছো মায়া? না না, আমি এসছি ম্যাম। তুমি তো স্কুলে চাকরি করো না? হ্যাঁ হ্যাঁ, করি স্কুলে, আমি বানিহারি হাই স্কুলে করি। হুম হুম, হয়ে যাবে তোমার, চাপ নেই। দেখি পড়াশোনা কি শুরু হয়। করো, হয়ে যাবে। পড়াশোনা শুরু করো, আশা হয়ে তো যাবে। রাখছি, হ্যাঁ, বলো। আশা তো রাখছি ম্যাম, কি যে হবে। না না, কি যে এত হবে না, এত কম বেশি কনফিউজ হয়ে না, হয়ে যাবে। এত কম যেগুলোকে তোমরা ভাবছো এত কম, হ্যাঁ এত কমও নয়। তোমরা যেটা ভাবছো, হ্যাঁ তোমাদের আসলে অনেকটা পরিমাণে পড়াশোনা করে ফেলেছো তো, তোমরা ভাবছো এত কম, কিন্তু হয়তো অন্যেরা অনেকে হয়তো এটা ভাবছে যে তোমরা অনেক বেশি পেয়েছো। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি তোমাকে বলছি। অন্যেরা ভাবছে, বাইরের হয়তো কোনো স্টুডেন্টস ভাবছে যে এরা ম্যাম, এত আমাদের তো পরিমাণে শুধু মাথামাটি একটাই মনে করছে। হচ্ছে যে 50-50-এর ওপর যদি থাকতো তাহলে সেটাই ঠিক হতো, আমার তো 50-এর শুধু উপর এটাই থাকলে মনে হচ্ছে। তো। খুব 5% স্টুডেন্টস 50-এর উপরে পাবে কিনা সন্দেহ আছে। এত সহজও 50-এর নয়। উপর থাকলে ভালো হতো, খুবই ভালো হতো। না না, সে মানে তো স্বাভাবিক ব্যাপার, সবই ভালো আমার হতো। অভিজ্ঞতা, ম্যাম আমার অভিজ্ঞতা, ধরুন হ্যাঁ, লাস্ট 10 বছর ধরে, 7-8 বছর ধরে যারা প্রত্যেকটা দিন পড়াশোনার মধ্যে ছিল, একমাত্র আমার দেখা, আমি আমার চেনা পরিচিত না হলেও 7-8 জন, আমি বলছি 50 মানে 56 অব্দি আছে, ঠিক আছে, একমাত্র তারাই 50-এর উপর পেয়েছে। আমার যেমন সুচন্দ্রাকে আমি কি কেউ পড়াশোনা বিট করতে করেছি পারছে না মাঝে, নাকি? আরে না না, সুচন্দ্রাকে কি কেউ বিট এখন করতে পারছে এখনো না নাকি? সুচন্দ্রাদীপ ওপরে আছে, আমার আমার আরো চারিদিকে যা খবর তাই অনুযায়ী এখনো সুচন্দ্রাদীপ ওপরে আছে। বুঝতে ইভেন পেরেছি। আমাদের মাদ্রাসায় রিসেন্ট পেলো একজন, আমার বান্ধবী পেয়েছে, নাম নিচ্ছি না আমি যেহেতু একটু, এখনো তো পেয়েছে তারও সুচন্দ্রাদির থেকে একটু কমই আছে, মানে সুচন্দ্রাদি এখনো অব্দি হাইস্ট হয়ে আছে। হ্যাঁ, ম্যাম, সুচন্দ্রা কি 58। বলছো? হ্যাঁ, 58 পেয়েছে ম্যাম, আমি খবর পেলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, ওগুলো 58 পেয়েছে কোনো ফ্যাক্টরই না। ফ্রেশার্স আর কি, ফ্রেশার্স পেয়েছে 58, খবর পেলাম আর কি, আমি এবার কতটা ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, না না, তুমিও খুব ভালো করেছো, মায়াও ভালো করেছে, কোনো অসুবিধা নেই। তোমরা যেটা ভাবছো নিজেরা যে হচ্ছে 50-এর পেলে খুব ভালো হতো, সুচন্দ্রা আবার ভাবছে কি বলতো, 57 পেলাম, 60টা পেলে খুব ভালো হতো। না 60-এ ম্যাম, 60 আমি যদি হতো। আমি যদি আপনার ওই ক্লাসটা শুনে যেতাম না, ওই যে কি বলে স্ট্রিক্ট ইউনিভার্সালিটি, ওটা যদি একবার শুনে যেতাম ম্যাম, ওটা আমার ভুল হতো না, আমি করতে গিয়ে করলাম না, একবার ভাবলাম, ভেবে আমি এটা করে দিলাম। ভাবলাম একবার, কিন্তু প্রথমে আমার ওই এই ডিটাই ক্লাসটা দেওয়া ছিল, ওই ক্লাসটা দেওয়া ছিল সুচন্দ্রা ইয়েতে। আমি খুব ভুল করেছি, টাইম মানে শুনবো শুনবো করে আর ওটা আর শোনা হলো না আমার, শুনিনি বাদ আর দাও, কি। বাদ দাও, ওগুলো ওগুলো নিয়ে ভেবো না, ওগুলো নিয়ে ভেবো না। কিন্তু তোমরা যেটা ভাবছো, এত মন খারাপ করছো, আমার ব্যক্তিগত। কথা বলবো। রায়না, শোনা যাচ্ছে না, রায়না শোনা যাচ্ছে না, একটু মাইক্রোফোনটা মিউট হ্যালো। করো, আমাকে একটু বলতে দাও। আমাকে একটু বলতে দাও রায়না, মাইক্রোফোনটা মিউট করো। মায়াও মাইক্রোফোনটা মিউট করো, রায়না মাইক্রোফোনটা মিউট করো। তোমাদের একটু মিউট করো। তো তোমরা যারা ভাবছো যে, আমার ব্যক্তিগত অভিমতে আমি বলছি যে 42%, 43%ও জেনারেল ক্যান্ডিডেট পেয়ে যাবে, আশা করি।
ঠিক আছে? এতটাও হবে না, এতটা ডিমোটিভেটেড আর ডিমোরালাইজড হয়ে যেও না। হ্যাঁ, পেয়ে যাবে তোমরা। ম্যাম একটা কথা বলি, আসার কথা এর মধ্যে 2016-তে অত সোজা কোশ্চেনে 47 নেমেছিল জেনারেল কাট অফ। সোজা কোশ্চেনে 47 নেমেছিল? 60টা প্রশ্ন ছিল। 55টা, 55 2016। আচ্ছা, ঠিক আছে, এত ভাবার কিছু নেই, হয়ে যাবে। এই কোশ্চেনটা কঠিন ছিল, পারবে না কেউ। 50%-এর ওপরে নাম্বার 10% স্টুডেন্টস পাবে, বাকি হ্যাঁ 30%-এর ওপরে। ওটাই বলছি, চ্যালেঞ্জ এবারে করারও তো যেমন কোনো অনেক জায়গা বেশি। নেই। স্টুডেন্টরা যে হ্যালো। চ্যালেঞ্জ করবে সেই বিষয়ে কিন্তু কোনো ইয়ে নেই, কারণ পুরো অথেন্টিক বই থেকে ওরা অ্যান্সার পুরো একদম নিয়েছে। হ্যাঁ, শোনো, যারা মানে প্রশ্ন সেখানে চ্যালেঞ্জ করেছেন, করারও কোনো তারা জায়গা নেই। যারা প্রশ্ন করেছেন তারা অনেক ভেবেচিন্তে প্রশ্ন করেছেন, আর প্রচুর ভাবনা উত্তরপত্রটাও তারা চিন্তা করে ভেবেচিন্তে করেছে ম্যাম। দিয়েছেন। সুন্দর কোশ্চেন এরকম ম্যাম, না, আমরা পারি আমাদের না তো বার্ডন আমি জানি না, কোশ্চেন খুব সুন্দর। একটু মানে কথা বলবো এত ভালো। ম্যাম। আচ্ছা, হয়েছে হয়েছে, একজন একজন না করলে তো আমি কিছু করতে পারবো না। আচ্ছা, এতক্ষণে বলবে, একটু বলতে দাও, সুইটিকে বলতে দাও। সুইটি কি ম্যাম বলছে? বলছি কি, লকের এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং ওনার নিজের বইতে ওই লাইনটা লেখা আছে যে উনি সেকেন্ড মানে মুখ্য গুণকে যেমন সেন্সেশনে পায় সেরকম গৌণ গুণগুলোও কিন্তু পাচ্ছে। মন যতই তৈরি করুক তার একটা সেন্সেশন, এরকম একটা লাইন রয়েছে। আমি যদিও এখনো প্রিন্ট আউট করতে পারিনি, আজকে মহালয়া সব দোকানপত্র বন্ধ। না, তা আমি তোমাকে কি ভেবেছি, অপশন দিয়েছে এটাকে চ্যালেঞ্জ করার পর্ষদ? হ্যাঁ অপশন তো আছেই, আমি ভেবেছি ওটা করব। আর যেটা হচ্ছে সিডি শর্মার বইতে দেওয়া আছে ওটাও ভেবেছি করবে। এবার নেবে কিনা, ওরা চেঞ্জ তো করে না, যা থাকে সেটাই থাকে, না ওরা না, হয়তো সবসময় তা করে না। থাকে না, না সবসময় তা মাদ্রাসে থাকে না। চেঞ্জ করেছিল, মৌমিতা মাদ্রাসে চেঞ্জ মৌমিতা আজকে করেছিল। সকালবেলা আমাকে অনেকগুলো পাঠিয়েছে, ঠিক আছে? আজকে আমি সারাদিন বাইরে এবার ছিলাম। এবার ওয়াইমেসির বইতে স্ট্রিক্ট ইউনিভার্সিটি কথাটা আছে। এবার মেন কান্টের বই তো আর আমি পড়িনি, এবার সেটা আমি তো বলতে পারবো না, যারা বড় অধ্যাপক তারা সেটা বলতে পারবেন। আর ওইখানে ওই কথাটা রয়েছে। এগুলো এবার এর থেকেও কান্টের নিজের লেখা বইতে উনি কি বলেছে সেটা তো আমি জানি না, কারণ সেইটা তো। বার্ডন ইউনিভার্সিটি প্রফেসর তপজল হোসেন উনি কিন্তু কান্টের ওই কঠোর সার্বিকতা ওটাই কিন্তু অ্যান্সার হিসেবে কিন্তু ধরেছেন উনি। মানে ওনার সঙ্গে বিভিন্ন কথা হচ্ছিল স্টুডেন্টদের, উনি বলেছিলেন কোশ্চেন দেখে যে ওটাই কিন্তু অ্যান্সার হবে। এই বার্ডন ইউনিভার্সিটির প্রফেসর। আপনিও পড়িয়েছিলেন আমার যতদূর তাই মনে আছে। এবার জানি না, এবার এটা যদি কেউ চ্যালেঞ্জ করে সেখানে তো তাহলে নাম্বার কমে যাবে। এবার আমার কাছে তো ওয়াই মেসি আছে, মেন তো কান্টের বই নেই, আর ওরা তো কারোর কথা দেখো, শুনবে না, আমি মেন বই একটা দেখবে। পাঠিয়েছে আমাকে আমাকে মৌমিতা পাঠিয়েছে, মৌমিতা খাড়া। মৌমিতা আছো নাকি ক্লাসে এখন জানি না, সকালেই ও আমাকে এগুলো পাঠিয়েছে। দেখো কি বলছে, যে লকের মুখ্য গুণ গৌণ গুণ প্রসঙ্গে বলছে এখানে, হ্যাঁ, যে প্রাইমারি কোয়ালিটি কোনগুলো? প্রাইমারি কোয়ালিটি সেগুলো যেটা অবজেক্টের নিজের মধ্যে থাকে, যে কোয়ালিটিগুলো, যেগুলো কোয়ালিটিকে লক অরিজিনাল এবং প্রাইমারি কোয়ালিটি বলছেন। এবং তার মধ্যে সলিডিটি, এক্সটেনশন, ফিগার, মোশন, রেস্ট অ্যান্ড নাম্বার, এগুলো হচ্ছে তোমার প্রাইমারি কোয়ালিটি, যেটা বস্তুর মধ্যেই থাকে। আর ইন্দ্রিয়র সঙ্গে যখন বস্তুর কানেকশন হয়, সেই কানেকশনের মাধ্যমে বাহ্য বস্তু থেকে এই সংবেদনগুলো আমরা লাভ করি। এবার বলছে যে কোয়ালিটিজ সাচ অ্যাজ কালার, সাউন্ড, টেস্ট, কালার, সাউন্ড, টেস্ট, স্মেল, এগুলো হুইচ আর নাথিং ইন দ্য অবজেক্টস দেমসেলভস। বলছে যে এই এই যে সেন্সেশন গুলো, এগুলো বস্তুর মধ্যে থাকে না। কোয়ালিটিস গুলো সাচ এস কালার, সাউন্ড, টেস্ট, হুইচ আর নাথিং ইন দ্য অবজেক্ট দেমসেলভস এক্সেপ্ট পাওয়ার টু প্রডিউস ভেরিয়াস সেন্সেশন ইন আস বাই দেয়ার প্রাইমারি কোয়ালিটিস। মানে বস্তুর মধ্যে যে প্রাইমারি কোয়ালিটি গুলো থাকে, সেই প্রাইমারি কোয়ালিটি গুলো থেকে সেন্সেশন উৎপন্ন হয় সেকেন্ডারি কোয়ালিটি গুলো। প্রাইমারি কোয়ালিটিগুলোর সেন্সেশন তৈরি হয় সরাসরি বস্তু থেকে, তার মানে ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর কানেকশনে সরাসরি প্রাইমারি কোয়ালিটিগুলোর সেন্সেশন উৎপন্ন হয়। প্রাইমারি কোয়ালিটিগুলোর সেন্সেশন থেকে সেকেন্ডারি কোয়ালিটিগুলোর সেন্সেশন উৎপন্ন হয়। বুঝতে পারলে? এটা অ্যাকর্ডিং টু কিন্তু লক। বুঝলে? সেন্সেশন তো হচ্ছে, মানে যার থেকেই হোক না কেন সেন্সেশন তো হচ্ছে। প্রশ্নটা যেন কি ছিল? সেন্সেশনটা তো হচ্ছে, ওখানে সেন্সেশনেরই কিছু একটা ছিল, মানে দাঁড়া, প্রাইমারি কোয়ালিটি থেকেই হোক আর আমি একটু সেকেন্ডারি থেকেই প্রশ্নটা হোক। বার করে নিই, তাহলে সুবিধা হবে। একটু দাঁড়া। হ্যাঁ ম্যাম একটু আলোচনা করে দিক, বুঝতেও হয়তো ভুল হতে পারে। একটু দেখে নিই, দাঁড়া। আমাকেও প্রশ্নটা পাঠালো বলে, পাঠালো বলে পেজগুলো সব ও ছবি তুলে তুলে আমাকে পাঠিয়েছে। এটা কোন বই ম্যাম? এটা যে ও ফ্র্যাঙ্ক থিলির বইটা থেকে ছবি তুলে ফ্র্যাঙ্কলিনের পাঠিয়েছে। বই ম্যাম এটা। ওই তো ম্যাম তাহলে তো মৌমিতা ফ্র্যাঙ্ক সেকেন্ডারি থিলি। বুক হয়ে গেল। লকের যে এসে কনসার্নিং লক নিজে যেটা লিখেছে সেটা তো আসল বই নাকি? যা হোক, ফ্র্যাঙ্ক থিলি ভুল দেবে না, ওয়াই মেসি ফ্র্যাঙ্ক থিলি ভুল দেবে না। হুইচ ওয়ান অফ দ্য লকের অপশন? দর্শনের প্রেক্ষিতে কোন বক্তব্যটি যথার্থ, এই কোশ্চেনটা তো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু আমি এখানে এ screen share অপশন করি। দিয়েছে মন গৌণ গুণগুলির সংবেদন গ্রহণ করে, বি মন মুখ্য গুণগুলির সংবেদন গ্রহণ করে, সি মন মুখ্য গুণের ধারণা তৈরি করতে পারে, আর আচ্ছা, ডি মন এই যে আমি মুখ্য বললাম গুণ ধরো তৈরি। হুইচ ওয়ান অফ দা, এগুলো বাংলা দেখলে না পাবে না, ইংরেজিগুলো দেখো প্লিজ। এখন থেকে এত ইয়ে করেছো, বাংলাগুলো ছাড়ো তো, ইংরেজি দেখো। Which which one of the correct option with reference to Locke's philosophy? Mind receives sensation of the secondary qualities. Mind receives the sensation of the primary qualities. Mind can create the sensation of the primary qualities. Mind receives the sensation of the both primary and secondary quality. আমি হলে আমি আমি এটা জানি না, আমারও কনফিউশন অ্যারাইজ করছে ধরো। হ্যাঁ, সেন্সেশন, আমি হলে এটা উত্তর করতাম বি, মাইন্ড রিসিভস দ্য সেন্সেশন অফ প্রাইমারি ম্যাম কোয়ালিটিস। আমি একটু বলবো। হ্যাঁ বলো মৌমিতা। ম্যাম আচ্ছা, সেকেন্ডারি কোয়ালিটি যদি এরকম আমি ভাবি যে স্মেল বা টেস্ট, ধরুন একটা কফির স্বাদ নিচ্ছি বা গন্ধ নিচ্ছি, আমাকে সেটা তো আমাকে কোনো না কোনো ভাবে আমি তো তার ফিগার দেখে বা তার একটা আকার দেখে তো আমি সেটার বলতে পারি না যে তার গন্ধটা তুমি ওরকম, এগুলো তার তোমার মতো করে স্বাদটা বিচার ওরকম। করছো, তুমি এটা এইভাবে বিচার করো, যেটা ইয়ে বলছেন লক বলছেন, তুমি তো তোমার মতো করে এগুলো বিচার করছো এখন। সেটা কোনো লাভ নেই, লক কি বলেছেন সেটা ভাবতে না না, হবে। আমি বলছি সেক্ষেত্রে সাবজেক্টিভ। বিষয়টা এরকম যে স্বাদ, যে এই যে তুমি এটা পাঠিয়েছো না, কালার, সাউন্ড, টেস্ট, হ্যাঁ, এগুলো সত্যিই বস্তুর মধ্যে থাকে না। বলছে যে এগুলো যদি বস্তুর ক্ষেত্রে মধ্যে থাকতো, তাহলে সবাই সমানভাবে সেটাকে গ্রহণ করতে পারতো। এগুলো যেহেতু এক একজনের কাছে এক এক রকম, এই যে তুমি কফির উদাহরণ দিলে, কফিটা ম্যাম এই একজন তুমি সেকেন্ডারি দেখো। কোয়ালিটি তো সাবজেক্টিভই, হ্যাঁ, ভেরি মাচ সাবজেক্টিভই, সাবজেক্টিভ, যেটা কিন্তু আমি মুখ্য গুণের সেন্সেশন থেকে উৎপন্ন হয়, মানে অ্যাকর্ডিং টু জন লক, কিন্তু অ্যাকর্ডিং টু গুণ জন। তো ম্যাম, গুণ তো আমরা লাভই করব সেন্সেশনের মাধ্যমে, মানে সেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই তো লাভ করবো, সেটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, সেটা তো গুণ আমি লাভ করবোই বা কিভাবে? গুণ তো আমাকে লাভ করতে হবে সেন্সেশনের মাধ্যমে। আমি সেকেন্ডারিটা আমি জানি সাবজেক্টিভ, ওটা আমাদের ব্যক্তির ওপরে ডিপেন্ড করে, ওটা বস্তুতে থাকে না, এটা ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়। আমার কেন অবজেক্ট। যেন এখানে মনে হচ্ছে যে যে সেন্সে এই প্রশ্নটা করা হয়েছে, সেন্সটা আমি বলছি, মানে আমি বুঝতে তো পারছি না, প্রশ্ন তো আমি করিনি, কিন্তু আমার এটা মনে হচ্ছে সেন্সটা হচ্ছে এরকম যে বাইরের জগতের সাথে সংস্পর্শ হলে পরে, বা বাহ্য বস্তুর সঙ্গে সংস্পর্শ হলে পরে, কোন সংবেদনটা তুমি বাহ্য বস্তু থেকে গ্রহণ করো, ইন্দ্রিয়ের সাথে সংস্পর্শজনিত কারণে। এইটা আমার মনে হয়েছে, এটা প্রশ্নের যারা করেছেন একটা একরকম সেন্স, হয়তো প্রশ্নের সেন্সটা হয়তো এরকম ছিল, যে মাইন্ড কোনটাকে প্রথম রিসিভ করছে বাইরের জগৎ থেকে, ইন্দ্রিয়ের সাথে বাইরের জগতে কানেকশনের ফলে, সেখানে অবশ্যই ভাবে প্রাইমারি কোয়ালিটিরই সেন্সেশন তারা গ্রহণ করছে। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, আমারও মনে হয় ওই অ্যাঙ্গেলেই করেছে ওটা। হ্যাঁ, কারণ আমার গৌণ ওই গুণগুলো অ্যাঙ্গেলে তো আমরা প্রশ্নটা আরোপ হয়েছে। করি না, আমরা গৌণ গুণগুলো তো বস্তুর উপর প্রয়োগ করি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো রিসিভ করি না। ম্যাম কোন বইতে ম্যাম কিন্তু গৌণ গুণগুলো তো ওয়াইমেন্ডিতেও। মনেই তৈরি হচ্ছে। হ্যাঁ, গৌণ গুণগুলো হ্যাঁ মনের মধ্যে তৈরি হচ্ছে। হুম, তৈরি হয়, কিন্তু আরোপ করা হয় ওয়ান টাইপ। আচ্ছা দেখো, মৌমিতাই যেটা পাঠিয়েছে তার মধ্যে থেকে আমি এখন খুলে দেখছি, সারাদিন খোলার সুযোগ হয়নি। অলদো মেনি অফ আওয়ার আইডিয়াজ অফ সেন্সেশন রিজেম্বল এক্সটার্নাল কোয়ালিটিস, মানে এক্সটার্নাল কোয়ালিটিস এর সঙ্গে আনুরূপ্য বা রিজেম্বলস, এটা দরকার, দ্য এক্সাক্ট থিং যেটা অবজেক্টের মধ্যে আছে। আমার আমার মনে হচ্ছে ওই যে যেটা এখনই প্রশান্ত বললো, মানে আমার মনে হচ্ছে এই সেন্সে প্রশ্নটা হয়েছে, এবং সেই সেন্স অনুযায়ী আমি হলে, মানে আমি যদি পরীক্ষার হলে বসতাম গিয়ে, আমাকে যদি এই প্রশ্নটা উত্তর করতে বলা হতো, আমি উত্তর করতাম মাইন্ড রিসিভস দ্য সেন্সেশন অফ প্রাইমারি কোয়ালিটিস। কারণ প্রথমেই আমার এটাই মনে হতো যে সেকেন্ডারি কোয়ালিটিস বাহ্য বস্তুর মধ্যে থাকে না, সুতরাং মাইন্ড রিসিভ করে না। হ্যাঁ, মাইন্ড রিসিভ করে না সেকেন্ডারি কোয়ালিটিস গুলোকে, প্রডিউস করে, প্রডিউস ম্যাম করে। আরো আরেকটা একটা। কথাও মুভিটাকে এখানে বললাম, প্রডিউস করে, মাইন্ড প্রডিউস দ্য সেন্সেশন অফ দ্য সেকেন্ডারি কোয়ালিটিস, মাইন্ড প্রডিউস করে, নট মাইন্ড রিসিভ করে। এই মাইন্ডের একটা পাওয়ার আছে প্রডিউস করার, সেন্সেশন প্রডিউস করার পাওয়ার আছে, প্রডিউস নট রিসিভ। এই শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ মৌমিতা, তোমার এইটার মধ্যেই রয়েছে। হ্যাঁ, দেখো লেখা আছে, এটাই তোমাকে এখানে প্রমাণ করে দেবে যে তুমি যে উত্তরটা বলছো ডি ইজ দ্য রং আনসার।
প্রমাণ করে দেবে। দেখো কি, qualities such as color, sound, taste, which are nothing in the object themselves except power to produce various sensations in us, মানে এগুলো প্রডিউস হচ্ছে আমাদের মাইন্ডের মধ্যে, ঠিক আছে? এটা বাহ্য বস্তুতে নেই, মাইন্ড এটাকে রিসিভ করে না, মাইন্ড এটাকে প্রডিউস করে। ম্যাম, মাইন্ড তো রিসিভ করে শুধুমাত্র মুখ্য ধারণাগুলোকে, গৌণ ধারণাগুলোকে মাইন্ড তো এটাকে তৈরিই করে, এবং মুখ্য ধারণা আমরা লাভই করি সেনসেশন এবং রিফ্লেকশনের মাধ্যমে। মুখ্য ধারণাগুলোকেই একমাত্র আমরা বাহ্য জগৎ থেকে, সেখানে মন কোনো কাজ থাকে না, মনের শুধু কাজ, মন নিষ্ক্রিয় থাকে, মনের কাজ শুধু রিসিভ করা। মন সেখানে যখন জটিল ধারণা তৈরি করছে, সেখানে মন সেখানে কাজ করছে। হ্যাঁ, তো ওই অ্যাবস্ট্রাকশন আর কি যেন কম্পাউন্ড, কম্পেয়ারিং আর এবং অ্যাবস্ট্রাকশন, এই তিনটের মাধ্যমে করছে। এবারে জটিল ধারণার মধ্যেই দ্রব্যের ধারণাটা, তিনটে ধারণার কথা বলেছে, সেখানে দ্রব্যের ধারণার কথা বলেছে। এবং লকের মতে দ্রব্য বাহ্য জগতে থাকে উনি বলছেন, কিন্তু তাকে তো আমরা জানতে পারি না। বলছি যে আমরা সংবেদনের মাধ্যমে গুণগুলোকে কেবল জানতে পারি, এবং গুণের মাধ্যমে আমরা, গুণ তো আর আধার ছাড়া থাকতে পারে না, তাহলে গুণের আধার হিসেবে আমরা দ্রব্যের কল্পনা করছি। তাহলে গুণগুলোকে তো আমরা সংবেদনের মাধ্যমে আমরা সেটাকে গ্রহণই করছি। সংবেদনের ক্ষেত্রে তো আমাদের মনের কোনো কাজ থাকে না, সেটা তো রিসিভ করাই আমাদের মনের কাজ, সেখানে তো প্রডিউসড করার কাজ থাকে না। না, আমি এটার উত্তর, মানে আমি যদি করতাম, ঠিক আছে, এটার উত্তর বি করতাম। যদি তোমার তবুও মনে হয় যে এটাকে চ্যালেঞ্জ করা যায়, হ্যাঁ মৌমিতা, চ্যালেঞ্জ করো প্রশ্নটা। ম্যাম, আমি এটাকে চ্যালেঞ্জ করব, আমি চ্যালেঞ্জ করবো, কারণ কোনো জায়গায় এটা শুধু লেখা নেই যে মুখ্য ধারণা। আমি ওয়াই মেসির বইতেও কোনো জায়গায় শুধু লেখা নেই যে প্রাইমারি কোয়ালিটিকেই শুধুমাত্র সংবেদনের মাধ্যমে লাভ করছি। এটা বলছে যে প্রাইমারি কোয়ালিটিকে একভাবে আমরা সংবেদনে লাভ করি, এবং সেকেন্ডারি কোয়ালিটিকে যখন আমরা রিসিভ করি তার ধরনটা আলাদা হয়, কিন্তু সেটাও সংবেদনের মাধ্যমে লাভ করছি, এটা বলছে। তো আমি দেখি চ্যালেঞ্জ করবো। আমরা রিসিভই করি না, সেকেন্ডারি কোয়ালিটিকে আমরা প্রডিউস করি। আমাদের মাইন্ড প্রডিউস করে, মাইন্ডের পাওয়ার আছে টু প্রডিউস ভেরিয়াস সেন্সেশন। এই সেন্সেশন গুলো রিসিভ হয় না, এই সেন্সেশন গুলো মাইন্ডের মধ্যে প্রডিউস হয়। মাইন্ড প্রডিউস ভেরিয়াস সেন্সেশনস, হ্যাঁ, প্রডিউস করে সেন্সেশন গুলো ইন আস বাই দেয়ার প্রাইমারি কোয়ালিটিস। রিসিভ করে না, এই সেন্সেশন গুলো রিসিভ হয় না, এই সেন্সেশন গুলো প্রডিউস হয় মাইন্ডের। তুমি এটা চ্যালেঞ্জ করলেও এর উত্তর ভুলই আসবে তোমার, গ্যারেন্টি। ম্যাম, সব কটার অ্যান্সারই ঠিক দিয়েছে, আমার তো মনে হয় না কোনো অ্যান্সার ভুল দিয়েছে। মাইন্ড এটা প্রডিউস করে, মাইন্ড এটা রিসিভ করে না। সব সেন্সেশনই রিসিভ হয় না, সেন্সেশন রিসিভ হচ্ছে, মুখ্য গুণগুলোর সেন্সেশন রিসিভ হচ্ছে, বাট গৌণ গুণগুলোর সেন্সেশন প্রডিউস হচ্ছে মাইন্ডের মধ্যে। কার দ্বারা প্রডিউস হচ্ছে সেন্সেশন গুলো? সেটা প্রডিউস হচ্ছে বাই দেয়ার প্রাইমারি কোয়ালিটিস। প্রাইমারি কোয়ালিটিসের দ্বারা প্রডিউস, নট রিসিভ। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে আমি তবুও ইয়ে করব না, আমি হচ্ছে মৌমিতাকে বলবো যদি তুমি আনসার ইয়ে করতে চাও, চ্যালেঞ্জ করতে চাও করতে পারো, বাট আমি হলে এটার উত্তর মোবাইল দিয়ে তো বন্ধু, পরমাণু বোমা, হ্যাঁ বলো। পরমাণু বোমা নষ্ট করে দিচ্ছ। এই ইয়ে তোমার হচ্ছে ইয়ে হ্যাঁ বলো, এবার বলো। এটা এটা গেল, এটা আমি তো বলবো যে পর্ষদ ঠিক আনসার দিয়েছে, এটা উত্তর বি হবে। ম্যাম, হ্যাঁ বলো। বলছি একটা কথা বলছি, কোশ্চেন আমরা যখন পড়ি। কটা ঠিক করেছো রুমি? দেখলাম এটা। 36। ভাবা যাচ্ছে না, এটা কাম্য নয় রুমি। বলো কি বলছো রুমি, বলো। বলছি যে ম্যাম, প্রত্যেকটা মানে ওই যে ওরা অপশন গুলো দিয়েছে ভাবার জন্য, প্রত্যেকটা অপশনেই আমরা দেখলেই বুঝতে পারবো ওর মধ্যেই উত্তর কোথাও না কোথাও আছে। প্রত্যেকটা অপশন নিয়ে যদি কেউ ভাবে, সি নম্বর অপশনটা দেখুন, যে বলছে মন মুখ্য গুণগুলো ধারণা তৈরি করতে পারে। তাহলে আমরা তো জানি মুখ্য গুণগুলো ধারণা মন তৈরি করে না, তাহলে গৌণ গুণের ধারণাই এইটা হতো, এখানে উত্তরটা যদি এটা হতো মন গৌণ গুণগুলোর ধারণা তৈরি করে, ঠিক আছে, হ্যাঁ এটা যদি হ্যাঁ হতো, দিস ইজ দ্য কারেক্ট আনসার হতো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওটা কারেক্ট রাইট আনসার। হতো। তাহলে হ্যাঁ, ওটা ওই জন্য। মাইন্ড ক্যান ক্রিয়েট দ্য সেন্সেশন অফ, দেখে তো মৌমিতা তুমি বুঝতে পেরে যাবে। হ্যাঁ, মানে কোশ্চেনের আনসার ট্যালি করলে বুঝতে পারবে, মাইন্ড ক্যান ক্রিয়েট দ্য সেন্সেশন অফ সেকেন্ডারি কোয়ালিটিস যদি দিত, তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যেত। হ্যাঁ ম্যাম, থার্ড ওটাই অপশনটা দিয়েই তুমি বুঝতে পেরে যাচ্ছ, থার্ড অপশনটা দিয়েই তুমি বুঝতে পারছো যে ওটাই বলছি ম্যাম, থার্ড অপশনটা দিয়েই বুঝতে পারা যাচ্ছে যে
সেকেন্ড ওই টেস্ট বি কারেক্ট আনসার। অপশনটাই হবে। হ্যাঁ, বি অপশনটাই হবে, কারণ মন তো মুখ্য গুণের ধারণা তৈরি করতে পারে না, তৈরি করে হয়ে গৌণ গেছে, এটা গুণের এটা ধারণা। হয়ে গেছে, এটা নিয়ে আর আলোচনার কোনো কিছু নেই। এটা একদম 100 না, 1000%, এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে বি, মাইন্ড রিসিভস দ্য সেন্সেশন অফ প্রাইমারি কোয়ালিটিস। ঠিকই বলেছে রুমি। 3 নম্বর অপশনটা, মাইন্ড ক্যান ক্রিয়েট দ্য সেন্সেশন অফ প্রাইমারি কোয়ালিটিস, এই অপশনটা দিয়েই বোঝা যাচ্ছে যে ওনারা কি বলতে চেয়েছেন, একদম ঠিক আর ম্যাম, ধরেছে। হ্যাঁ ম্যাম, আর একটা কথা বলি, যেটা আমরা তৈরি করতে পারি, মানে আমাদের মন যেটা তৈরি করতে পারে, মানে আমি এমনি অন্য সেন্সে বলছি, ভাবার দিক দিয়ে, যে যেটা আমাদের মন তৈরি করতে পারে সেটা সংবেদন গ্রহণ করবে কি করে? সংবেদন তো তখনই গ্রহণ করবে যেটা অ্যাকচুয়ালি বস্তুতে আছে, সেটাই সেই তো সংবেদন আমরা সেটাই তো গ্রহণ গ্রহণ করবো, করবে, যেটা হ্যাঁ। নেই সেটা তো আমরা গ্রহণ করতে পারবো না, সেটা তো সাবজেক্টিভ হয়ে যাবে ম্যাম, তাহলে অবজেক্টিভিটি কি করে হবে? যথার্থ অ্যান্সার তো ওখানেই হবে না। যেটা হ্যাঁ, ধরুন এটা বি হবে। সাবজেক্টিভ, যেটা ধরুন সাবজেক্টিভ, সেটা কি করে যথার্থ হবে? গৌণ সেটা গুণ নিজের মধ্যে, নিজেই তো নিজের নিজের মধ্যে সাবজেক্টিভ। থেকে উৎপন্ন হচ্ছে, হ্যাঁ প্রডিউস হচ্ছে নিজের মধ্যে। হ্যাঁ, গৌণ গুণ তো নিজেই সাবজেক্টিভ, তাহলে কি করে হবে? আমি পরীক্ষার সময় এটা মারাত্মক ভুল করেছি, মানে বুঝে শুনে ভুল করেছি, কি করে বুঝে শুনে ভুল করলাম আমি জানি না, কিন্তু ভুল আচ্ছা, করেছি। 6-এর বি। মৌমিতা, মৌমিতা আছো? হ্যাঁ ম্যাম। বি ইজ দ্য কারেক্ট আনসার, এটার উপর কোনো প্রশ্নই হতে পারে না। ওকে ম্যাম। সি অপশনটা দিয়েও বিটাকে ইয়ে করা যাচ্ছে, ধরো এতক্ষণ যখন বিচার করলাম তাতে ধরো আরো বেশি ফুটে উঠলো পুরো বিষয়টা। ঠিক আছে, আচ্ছা এবার বলো, আর কোন প্রশ্ন নিয়ে কোনো ডাউট? আমি একটু প্রশ্নটা খুলেইছি যখন, আমি একটু বলি। এই যে এটা নিয়ে অনেকের ডাউট ছিল, কোথায় গেল প্রশ্নটা? প্রশ্নটা কোথায় গেল? ওই যে, ম্যাডাম ওই প্রশ্নটা একটু দেখবেন প্লিজ। এই যে আরেকটা কথা বললে না কেউ একজন, যে 57-এর প্রশ্নটা, ঠিক আছে, কোয়ান্টিফিকেশন গুলো সবাই ভুল করে এসছো, পড়া হয়নি বলে ভুল করে এসছো কোয়ান্টিফিকেশন। এই যে কোয়ান্টিফিকেশনের এই প্রশ্নটা একটুখানি চেক করে দেখো, 57 নম্বরটা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। কেন ডি ইজ দ্য কারেক্ট আনসার? দেখো, এক্স এর যে পরিধিটা, এক্স এর পরিধিটা তো এস এক্স ইমপ্লাইজ পি এক্স এর মধ্যে। তাহলে এক্স এর পরে ব্র্যাকেটটা কতটুকুর মধ্যে আছে? এস এক্স ইমপ্লাইজ পি এক্স। এখানে যে ডট দেওয়া আছে, অলেক্স, অলেক্সের পরে তো এখানে ডট হয় না, এই ডটটা দেওয়া আছে, তারপরে এইচ পি দেওয়া আছে, এখানে ব্যক্তি বসানো আছে পি হিসাবে দিয়ে, ব্যক্তি গ্রাহক নয়। সুতরাং এক্স এর পরিধি কখনো এইচ পি অব্দি হবে না, এক্স এর পরিধি এস এক্স ইমপ্লাইজ পি এক্স অব্দিই হবে। ঠিক আছে, সুতরাং বাইরে যে ব্র্যাকেটটা দেওয়া আছে, এই ব্র্যাকেটটা এইচ পি অব্দি যাচ্ছে, একদম ঠিক আছে। আর ইমপ্লাইজ এম এস আছে, এখানে কোনো জায়গায় আর এক্স নেই, কিন্তু এক্স এর পরিধিটা এইটুকু অব্দি ছিল, এই জন্য ব্র্যাকেটটা বাইরে থেকে গিয়ে এইচপি অব্দি দিয়েছে, ইমপ্লাইজ এমএস দিয়েছে। সো 57-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাকি কোনোটার সাথে তুমি মিল করতে পারবে না। তুমি দেখো, সাম এক্স দিয়েছে, যেমন সি অপশনটা দেখো, বি, বি অপশনটা, এখানে তো এ নাম্বারটা ভুলই, অল এক্স এর কোনো অপশনই এখানে দেওয়া নেই, এটা ভুল। এবার বি নাম্বারটা যদি আমি বলি, অল এক্স এস এক্স ইমপ্লাইজ পি এক্স, তাহলে এইখান থেকে কিন্তু একটা ব্র্যাকেট হওয়া উচিত ছিল, তাই না? এক্স এর পরিধিটা এস এক্স ইমপ্লাইজ পি এক্স অব্দি না, এখানে এক্স এর পরিধিটা পি এক্স অব্দি, এই পি এক্স অব্দি, পরের পি এক্স অব্দি। সুতরাং বি ইজ দ্য ইনকারেক্ট অপশন। সিটাও তুমি দেখো, যে সাম এক্স এস এক্স ডট পি এক্স, হ্যাঁ দিল, কিন্তু এখানেও তো এস এক্স ডট পি এক্স আছে, কিন্তু এক্স এর পরিধিটা, সাম এক্স এর পরিধিটা ঠিক এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, তারপরের ক্ষেত্রে যে কোনো একটা সাম এক্স বসিয়েছে বা অল এক্স বসিয়েছে, এখানে কিছুই বসায়নি, সুতরাং এক্স এর পরিধিটা এখানে ঠিক নেই। আর ডি অপশনটা যেটা একদম কারেক্ট অপশনে দিয়েছে, যে এক্স এর পরিধিটা তো এস এক্স ইমপ্লাইজ পি এক্স অব্দি, অসুবিধা নেই, ডট এইচ পি করেছে, সুতরাং এখানে এক্স এর কোনো ব্যাপার নেই, এম এস এর ক্ষেত্রে এক্স এর কোনো ব্যাপার নেই, সুতরাং এইচ পি অব্দি ওরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, ইমপ্লাইজ এম এস দিয়েছে। তো 57 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এক্স এর পরিধিটা বোঝার বিষয় ছিল, ধরো এখানে বোঝা গেল, এই জন্য 57-এর ডি ইজ দ্য কারেক্ট অপশন। আর আরেকটা যেটা বলছো, সেটা হচ্ছে যে এই যে পরমাণুর প্রসঙ্গটা যেটা বলছো তোমরা, যে ওই যে বলো, পরমাণুর কি প্রকার ভেদ স্বীকার করা হয়েছে। হ্যাঁ, সত্যি সত্যি এটা ওয়াইমেসির বইতে, ইয়েতে, সরি, শ্রী শর্মার বইতে ইয়েই আছে, ঠিক আছে, যে হচ্ছে গুণগত পরিমাণগত আছে, কিন্তু আমার বারবার করে পড়াতে গিয়ে, যখন পরবর্তীকালে আমি ক্র্যাশ কোর্সে স্টুডেন্টসদের জন্য ক্লাস নিচ্ছিলাম, হ্যাঁ, তখন আমার এটা মনে হলো যে এটা গুণগত ছাড়া কিন্তু হবে না। পরমাণুগুলোর মধ্যে, মানে আমার সেন্স বলছে, এটা আমি পড়াতে গিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে এটাই বলছে, যে পরমাণুগুলোর মধ্যে গুণগত পার্থক্য থাকতে পারে, পরমাণুর মধ্যে কি করে পরিমাণগত পার্থক্য থাকতে পারে? ম্যাম বি ম্যাডাম, জাতীয় কথাটা আছে, বি জাতীয় কথাটা আছে, ওই জন্য ওটা তো মানে গুণগত হওয়ার চান্স আছে। দেখুন বি জাতীয় পরমাণুর মধ্যে কি আচ্ছা, এটা থাকতে পারে। কত নাম্বার প্রশ্ন বলো তো একটুখানি, পরমাণু প্রশ্নটা?
মানে আর খুঁজে পাচ্ছি না, আর চোখেও এত ব্যথা হয়েছে আমার আরে চোখে। এ এ বুকলিট সিরিজে ম্যাম 11 আছে। এখানে তো পরের দিকে আছে মনে হচ্ছিল। এটা সমরেন্দ্র বাবুর বই একদম গুণগতই লেখা আছে। এই যে এটা 36 নাম্বার আছে এখানে। বৈশেষিক মত অনুসারে দুটো, ও হ্যাঁ, দুটো বিজাতীয় পরমাণুর মধ্যে পার্থক্যের ভিত্তি গুণ, অনলি গুণ। হ্যাঁ ম্যাম, বি জাতীয় না থাকলে তখন হতো। দুটো বিজাতীয় পরমাণুর মধ্যে, বিজাতীয়, ঠিক আছে, তাহলে এটা শুধু গুণই হবে এটার উত্তর। এটা 36-এর বি ইজ দ্য কারেক্ট আনসার, বি, গুণ, গুণ হবে এটা। আর বাকি এটা কান্টের মতে পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য, সার্বিকতা, আবশ্যিকতা, নো ডাউট এটা কারেক্ট আনসার। কিন্তু ডি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওই যে অনেক সময় খুঁজতে হয় না যে অ্যাপ্রোপ্রিয়েট আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটের মধ্যে, কারণ মোস্ট ম্যাম এটা তো, অ্যাপ্রোপ্রিয়েট এটা অ্যান্সার হতে পারে, অনিবার্যতা বা সার্বিকতা এটাও তো হতে পারে এটাও অ্যান্সার। একটা ব্যাপার একটু বোঝার আছে, ঠিক আছে, যে স্ট্রিক্ট ইউনিভার্সালিটি অপশনটার মধ্যে ইউনিভার্সালিটি অপশনটা ঢুকে পড়ছে, ঠিক আছে। ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ম্যাম, আমি এমনি আগে প্রাইমারিও দিয়েছি, ওই প্রশ্নগুলোর ইয়েগুলোতে ছিলাম। তো ম্যাম ওইখানে চ্যালেঞ্জ করলে কিন্তু কোনো একটা জায়গায় এই প্রশ্নটার ক্ষেত্রে যেমন প্রথম উত্তরটাও ভুল না, ঠিক আছে, কিন্তু ডি এর অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট। মোস্ট তো অ্যাপ্রোপ্রিয়েট এই ক্ষেত্রে স্যার চ্যালেঞ্জ করলে ম্যাম কিন্তু অ্যান্সার দুটোই ঠিক দিতে পারে, মানে এরকম হয়েছে যে দুটো অ্যান্সারকেই ঠিক করেছে। হতে পারে। এটা দিতে পারো, যদি এটা মনে হয় দিতে পারো। 35-এর এ দিতে পারো তোমরা, যদি কেউ মনে করছো যে দিও, মানে দিলে পরে ভালো হয়, তাহলে আমার একটা নাম্বার বাড়ে, হ্যাঁ, বা এটা হ্যাঁ তুমি ম্যাম। দিতে পারো তাহলে। ঠিক হুম। আছে, কিন্তু সেক্ষেত্রে ওই হয়তো ইনিও দুটোকেই একজন আমাকে ঠিক পাঠালো, বলবে। এটা সুচন্দ্রা পাঠিয়েছিল না এটা? সুচন্দ্রা আমাকে পেজটার ছবি তুলেও পাঠিয়েছিলে। ম্যাম হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, তুমি পাঠিয়েছিলে, এই যে সুচন্দ্রাও পাঠিয়েছিল, আমার মনে পড়ছে এটা। নেসেসিটি অ্যান্ড স্ট্রিক্ট ইউনিভার্সালিটি আর দাস শিওর ক্রাইটেরিয়া অফ এ প্রায়োরাই নলেজ অ্যান্ড আর ইনসেপারেবল ফ্রম ওয়ান অ্যানাদার। এটা ওয়াইমেস এর বইতে এটা লেখা আছে, এই লাইনটা একদম তুলে লেখা আছে। নেসেসিটি, স্ট্রিক্ট ইউনিভার্সালিটি, শিওর ম্যাডাম, ক্রাইটেরিয়া। ম্যাডাম অদ্বৈত বেদান্ত মতে মায়ার ক্যারেক্টার নয়, ওই যেটা, ওটা একটু সমস্যা লাগছে একটু। হ্যাঁ ঠিকই আছে, পর্ষদ ঠিক আনসারই দিয়েছে। পর্ষদ ঠিক আনসারই দিয়েছে, আমারই বলা ভুল হয়েছে এটা। এটা কত নাম্বার প্রশ্ন যেন ছিল? আমার তো আমার তো ডি বুকলেট ছিল, বলতে পারবো না, আপনার এই সিরিজের সাথে আমার সিরিজের মিল নেই। ওটা ওটা ওরাই ঠিক বলেছেন, ওনারাই ঠিক বলেছেন, পর্ষদ ঠিক আনসার দিয়েছে। তারা একটা একটা বই আমি একটু দেখে নিই, 1 সেকেন্ড তারা। পর্ষদ এটার আনসার ঠিকই দিয়েছে, বুঝলে, মায়ার আনসারটা। হ্যাঁ, এটা তো ঠিকই বলছে যে মায়া অনাদি এবং অনন্ত, এটা তো ভুলই, এটা তো মায়ার ক্যারেক্টারিস্টিক্স নয়। ম্যাম মায়া না, অনাদি কিন্তু 20 নম্বর অনন্ত প্রশ্ন তো না। নয়। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিকই বলেছে। আচ্ছা, মায়া, মায়া সম্পর্কে আমি যদি বলি, তাহলে মায়া হচ্ছে অনির্বচনীয়, মায়া ত্রিগুণাত্মক, মায়া জ্ঞান বিরোধী, মায়া ভাবরূপ, মায়া অনাদি কিন্তু অন্তবিশিষ্ট, অনন্ত তো নয়। মায়ার উৎপত্তিকাল নির্ণয় করা যায় না, কিন্তু মায়ার তো বিনাশকাল আছে। যখন ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয় তখন তো আমাদের অবিদ্যার নাশ হয়, তাই মায়া অন্তবিশিষ্ট। এটা আমি তখন মিস করে গিয়ে আমি ভুল বলেছিলাম। মায়া অনাদি কিন্তু অন্তবিশিষ্ট, মায়া অনন্ত নয়। হ্যাঁ, তো ঠিকই আছে, তো একদম ঠিক আনসার দিয়েছে, প্রত্যেকটা আনসার ঠিক আছে, পর্ষদ ঠিক আনসার দিয়েছে। হ্যাটস অফ যারা প্রশ্ন করেছেন, খুব বুঝে শুনে প্রশ্ন করেছেন, খুবই, খুবই বুঝে শুনে প্রশ্ন করেছেন, কনসেপচুয়াল প্রশ্ন করেছেন। হ্যাঁ, যাতে স্টুডেন্টসরা পড়েছে কিনা সেটার প্রমাণ পাওয়া যায় ভালো করে, তার জন্য ওনারা বুঝে শুনে প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন করেছেন ওনারা, অস্বীকার করার জায়গা নেই, কোনো প্রশ্নই হ্যাঁ, কিন্তু ভুল আনসার খুব হয়নি। কনসেপ্ট বেসড কোশ্চেন, মানে কেউ ডেপথে না পড়লে আনসার করাটা খুব কঠিন হবে, কারণ হ্যাঁ সবই হ্যাঁ হ্যাঁ, কনফিউজ লাগবে। দেখো আমিও তো ওটা ভুল করে ফেলেছি না, মায়া অনাদি এবং অনন্ত বলে ফেলেছি, কিন্তু না, মায়াদি, মায়া তো অনন্ত নয়, মায়ার তো অন্ত আছে। ব্রহ্মজ্ঞান উৎপন্ন হলে মায়ার বিনাশ হয়, অবিদ্যার বিনাশ হয়, মায়া তো অবিদ্যা, অবিদ্যার বিনাশ হয়। তো একটা ছোট্ট অপশানে ওই অনন্ত শব্দটা দিয়েই ওই আনসারটা কিন্তু মায়ার সম্পর্কে নয়, ওটাই ঠিক আনসার, পর্ষদ ঠিক দিয়েছে। এটা ম্যাম তো অনেকে বলছে যে কোশ্চেন আনসার ভুল দিয়েছে, কিন্তু তা কিন্তু বেশি সব আনসার ঠিকই দিয়েছে, আনসার ঠিক দিয়েছে। প্রত্যেকটাই ঠিক আছে।
ও সব অ্যান্সার ঠিক দিয়েছে, চিন্তা নেই। আমি কিন্তু জানি বলেই আমি তোমাকে বলছি, যারা প্রশ্ন করেছেন তারা অত্যন্ত বিজ্ঞ মানুষ, যারা জানেন তারাই প্রশ্ন করেছেন। ইউনিভার্সিটির ভালো ভালো প্রফেসররা মিলেই প্রশ্নটা হয়েছে। সুতরাং তারা আনসার কিও যখন পাবলিশ করেছেন একদম সুন্দরভাবে বুঝে শুনে আনসার কি পাবলিশ হয়েছে। কিছু মানুষ এরকম কনফিউশন তৈরি করছে, ভুলে ভরা অ্যান্সার শিট এইসব উল্টো পাল্টা বলছে। না না কিন্তু না, উল্টো আমারও মনে পাল্টা বলা হয় অনেক সহজ, উল্টো পাল্টা বলা অনেক সহজ, ঠিক আছে, বাজে কথা বলাটা অনেক সহজ। একদমই, সেটাই দেখে খুব খারাপ লাগছে যে এরকমই বেশিরভাগ লোক বলে আছে, মানে নিজে পারেনি তার মানে সবই ভুল। সবই ভুল, সবই খারাপ, এটা ঠিক নয়। এটা ঠিক, এক্সামে কিন্তু কোশ্চেন এরকমই হওয়া উচিত। যারা ওই উচিত, শুধু একদম একদম। যারা শুধু কিন্তু তাহলেই এমসিকিউ তো, ম্যাম করে যারা যাবে। তাহলেই তো পড়াশোনা বিচারটা করেছে হবে, তাহলেই তো সেটেলমেন্ট, বিচারটা হবে কে হ্যাঁ পড়াশোনা ম্যাম করেছে আর কে একদম। করেনি। এবার ইন্টারভিউটা যেন এভাবেই হয়, মানে যারা খাটে তার মূল্যটা যেন পায়। এইবারের ইন্টারভিউটাও তাই হবে, সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ম্যাম আমি তো অনেক জায়গায় শুনলাম বাবা, সেই তৃতীয় মানবের যুক্তি দিয়ে একটা কথা ছিল না, ওইটা তো আমরা প্রথম থেকে পড়ে আসছি। অ্যারিস্টটলই বলেছেন প্লেটোর বিরুদ্ধে। কেউ কেউ অ্যান্সার নিয়েছে কি প্লেটোই প্রথম বলেছিল, হ্যাঁ, এটাও অ্যারিস্টটল, দেখলাম। আমি শুনে নিয়েছি। এইরকমও দিয়েছে। হ্যাঁ যখন আমার কাছে এরকম বক্তব্য এসছে, হ্যাঁ, যে আপনি হ্যাঁ, যত সহজ মনে করছেন, আমাকে কেউ একজন ইউটিউবে লিখেছিল। হ্যাঁ, আমি তো অনেকগুলো কমেন্ট ডিলিট করে দিয়েছিলাম, যাই আর হোক একটা ভালো লাগলো। কোশ্চেন আছে না ম্যাম, ওই যে রিকালেকশন দিয়ে প্লেটো অ্যান্সার হবে, ওটা অনেকে বলছে বাইরে থেকে কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, ওইটা হতেই বলছিল পারে, যে বলে থেকে। শিক্ষণ হলো স্মৃতিমূলক। ওটা অনেকজন আবার বলছে না, এটা 100% সক্রেটিসই হবে। আহ, হ্যাঁ ও পড়ানো এক- আছে এটা, আচ্ছা ম্যাম পড়ানো আপনি আছে। বলছিলেন। আচ্ছা, সৈকতের একটা প্রশ্ন আছে, আমি সৈকতের কাছে একটু শুনে নিই। সৈকত, সাতটা, সৈকত, বলো, মাইক্রোফোনটা হ্যাঁ অন। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি ওই সক্রেটিসের ওই যে কোশ্চেনটা বলছেন না, বলছি ওইটা স্যার ম্যাম ওয়াই মেসির বইয়ে যেটা আপনিও পড়িয়েছিলেন, যে সেই মিড ওয়াইফাই মেথড পড়িয়েছিলেন না, মিডওয়াইফারি তো মেথড, মিড হ্যাঁ। ওয়াইফাই, হ্যাঁ তো মায়ের সেই পেটে হিসেবে, জন্মের সময় কিছু নিয়ে জন্মাচ্ছে তারা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবং সেটা স্কিলফুল কোশ্চেনিং এর মাধ্যমে জ্ঞানটা অর্জন হয় জ্ঞানটা অর্জন পরবর্তীকালে। হচ্ছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তাহলে নতুন করে কিছু তো হচ্ছে না। তো সেই দিক থেকে তো ম্যাম এটাও তো হতে পারে যে শিক্ষণ হলো স্মৃতিমূলক, এই প্রবক্তা সক্রেটিস এটাও তো হতে পারে। এটাকে ইয়ে করেছেন না, প্লেটো। প্লেটো আমাদের রিকালেকশনের কথাই বলছে, হ্যাঁ, রিকালেকশন। একদম শব্দটা এখন ইউজ হচ্ছে, রিকালেকশন। ম্যাম ওটাতে একটু বলছি, মানে সক্রেটিস ধরুন ওই ভাবনাটা দিয়েছেন ঠিকই, কিন্তু মানে কোট আনকোটে প্লেটো যেটা থাকে ওটাকে ইয়ে ওটা করেছেন। প্লেটো, হ্যাঁ, হ্যাঁ, ওটা মানে ওটার জন্যই বলছিলাম। একদম একদম। লার্নিং ইজ রিকালেকশন, এটা প্লেটোরই বক্তব্য। সক্রেটিস বলেছেন, বলছি সক্রেটিসের যে অনেক বক্তব্য তো প্লেটো সমর্থন করে গেছেন না, প্রচুর বক্তব্য, হ্যাঁ হ্যাঁ। সক্রেটিস গুরু ছিলেন, বাট আম, প্লেটোই এটা বলেছেন। হুম। হ্যাঁ ম্যাম বলছি যে আমাদের ধরুন যা পরীক্ষা হয়ে গেছে, সবাই পরীক্ষা তো ভুল, মানে জানা জিনিসও ভুল করা এটা তো পরীক্ষার একটা পার্ট, তাই না? সবাই দেখবেন কোনোদিনও পরীক্ষা দিয়ে মানে ফুললি স্যাটিসফাইড হয় না, কোথাও না কেউই হয় কোথাও না। একটা মানে মনে হয় যে এটা তো আমার জানা ছিল, এটা সবার ক্ষেত্রে হয় মানে হয়। আরে আমি নেট পরীক্ষা দিয়ে আসার পর 10 রাত ঘুমাইনি মনে হয়। হয়, কতদিন যে ঘুমাইনি নেট পরীক্ষা দিয়ে আসার পর, এই প্রশ্ন আমি কি করে ভুল করে চলে এলাম, এই ট্রমাতেই আমার কতদিন কেটে গেছে। হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে গেছে, নেটে কোয়ালিফাই করে গেছি, তাতেও আমার ট্রমা কাটছে না, আমি কেন ভুল করে এলাম, আরো তাহলে আমি 10 নম্বর বেশি পেতাম, হ্যাঁ এগুলোই ম্যাম মনে হয় ধরো এরকম সবসময় গুলো ম্যাম এগুলো। সেম আমারও চলছে, ম্যাম আমারও শোনো, সেম আমি চলছে, যেটা কিন্তু বলছি সেটা শোনো, চারটে রায়নার কোশ্চেন। কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না, এই জন্য মাইক্রোফোনটা মিউট করো, এবার আমার কথাটা একটু হ্যাঁ শোনো। এইবার যারা যারা মোটামুটি ভাবে 40-এর উপরে নাম্বার পেয়েছো, হ্যাঁ, আমার বক্তব্য যে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে বা মোটামুটি এসসি এসটি 35 থেকে 40-এর উপরে নাম্বার যারা পেয়েছো, তারা ইন্টারভিউ এর জন্য, আমার আবার ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে, তারা তারা ইন্টারভিউ এর জন্য পড়াশোনা শুরু করো, এটা হচ্ছে কথা। ঠিক আছে, ইন্টারভিউ এর জন্য পড়াশোনা করো, আর একবার বলবেন, কনসেপ্ট শুনতে ক্লিয়ার করো পেলাম না। ইন্টারভিউ বোর্ডে। হ্যাঁ বলছি বলছি, একটু দাঁড়াও। ইন্টারভিউ বোর্ডে ক্লিয়ার করার, ইন্টার টিচাররা যেটা দেখেন সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল দেখেন। ঠিক আছে, তোমার সাবজেক্টের প্রতি কতটা ডেপথ রয়েছে, সাবজেক্টের প্রতি কতটা কনফিডেন্স রয়েছে, এটা টিচার্সরা, ওখানে যারা প্রফেসররা থাকবেন ওনারা ওটাই দেখবেন যে কতটা কনফিডেন্স তোমার মধ্যে রয়েছে। এটাকে প্রুফ করে দিয়ে আসার সময় এটা তোমরা করে আসবে নিশ্চয়ই। আর তাছাড়াও, এছাড়াও একটা তো ইন্টারভিউ গেল, যার জন্য একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। এতদিন অবধি ভিডিও অফ করে বসে ম্যামের ক্লাস শুনতে, এটা দিন শেষ হলো ধরো। যারা আমার কাছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইবে, তাদেরকে কিন্তু এইবার
সামনে এসে ভিডিও অন করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার করবে। আগামীকাল রাত্রেবেলা আমি একটা ইন্টারভিউ এর ওপরে, হ্যাঁ, একটা স্পেশাল ক্লাস আমি রাখছি। সেটা সকলের জন্যই আমি রাখছি ইন্টারভিউ এর ওপরে স্পেশাল ক্লাসটা। নেটের ক্লাসটা পরশুদিন নেব, কালকে নেব না। স্টুডেন্টসদের একটুখানি মানে মানে উদ্গ্রীবতা, এতটা কনফিউশন, সেটাকে একটু উপশম করতে হবে, নালে তারা বুঝতে পারছে না, হ্যাঁ, যে কিভাবে কি করবে। সেটার জন্য আমি যেটা বলছি যে ইন্টারভিউ বোর্ডে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, ইন্টারভিউ দিয়ে টিচাররা এটাই দেখেন যে তুমি সাবজেক্টের প্রতি তোমার কত ডেপথ রয়েছে, তোমার কত কনফিডেন্স রয়েছে। এটা প্রুফ করতে গেলে যে কোনো বিষয়, হ্যাঁ, তোমাকে জানতে হবে, বুঝতে হবে, যে কোনো বিষয় সম্পর্কে তোমার কনফিডেন্স থাকতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস ভুল জানলেও কনফিডেন্টলি ভুল আনসার করেও দিয়ে আসতে হবে, কিছু কিছু সময় সেটাও হয়। ঠিক আছে। ইন্টারভিউ এর জন্য একটা আলাদা ব্যস্ত তৈরি হবে, কারণ প্রচুর বাইরের স্টুডেন্টস যারা আমার কাছে পড়েনি, তারা ইন্টারভিউ এর জন্য তারা প্রিপারেশন নিতে চাইছে আমার কাছে। যেমন রাহেনাও রয়েছে, অনেকেই রয়েছে যারা আমার কাছে পড়েনি, যারা বা নিজেরা পড়াশুনো করেছে বা কোথাও থেকে পড়াশুনো করেছে, ইন্টারভিউ এর প্রিপারেশন নিতে চাইছে। তো নিশ্চয়ই সেটা তো হবেই। ধরো এবার ক্র্যাশ কোর্সের নাম বদলে দিয়ে দিতে হবে WBSLST ইন্টারভিউ বা কিছু একটা দিতে হবে ধরো। হ্যাঁ, ওই গ্রুপটাই আমি চেঞ্জ করে নাম চেঞ্জ করে দেবো। যাই হোক, সেটা কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, যেটা সব থেকে। কিসের ইন্টারভিউ আছে রুমি তোমার? ম্যাম ওই মুর্শিদাবাদ ইউনিভার্সিটির গেস্ট টিচার। দিয়ে দাও, ভালো করে দিয়েছো। সেট কোয়ালিফাইড বলেছে, অ্যাপ্লাই করতে পারবে, নেট সেট কোয়ালিফাইড। বলছি ন্যায় বৈশিষ্ট্য কি স্পেশাল আছে হ্যাঁ তোমার? হ্যাঁ হ্যাঁ। ন্যায় বৈশিষ্ট্য স্পেশাল চেয়েছে, অন্তরা মানে তো মাস্টার ডিগ্রির জন্য। বহরমপুর গার্লস কলেজে আছে, হুম। এই জন্য অন্তরা জানে। দিয়ে আসো রুমি, ম্যাম ভালো তাহলে করে। ইন্টারভিউর জন্য পড়বো? অবশ্যই পড়বে। নিজেদের এই 10 জনের মধ্যে, 100 জনের মধ্যে, 200 জনের মধ্যে যেটা ভাবছো সেটা নয়। বৃহৎ ভাবে ভাবতে হবে। 20,000 22,000 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে ভাবতে হবে। এতটা ভেবো না। বড্ড বেশি বাজে জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছো, করে নিয়েছো 2 দিন ধরে, ঠিক আছে, আর ভেবো না। এবার সামনের দিকে এগোতে হবে তো। সামনের দিকে এগোনোর অনেকগুলো প্রসেস রয়েছে এই মুহূর্তে, অনেকগুলো। সেটা হচ্ছে একটা, যে তুমি আলাদাভাবে একটা ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিজের মধ্যে রাখবে। হ্যাঁ, তোমাকে কন্টিনিউয়াসলি বলতে হবে, টিচারের সামনে বলার মানসিকতা রাখতে হবে। এটা আমি শুরু করবো, ধরো দেখবে 3 মাস বাদে গিয়ে কনফিডেন্স পুরোপুরি তৈরি হয়ে গেছে বলার জন্য, সেই ভয়টা আর থাকবে না। হ্যাঁ, এটা একটা গেল। এটা একটা। তার সাথে সাথে বাকি পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন, এই যে তোমাদের উপর মনে করো আকাশ ভেঙে পড়ার মতো এখন হয়েছে, যে হচ্ছে শুধু ইন্টারভিউ নিয়ে বসে থাকলেও তোমার হবে না। তার কারণ হচ্ছে তার সাথে সাথে আদার্স যে পরীক্ষাগুলো হচ্ছে, যেমন তোমার বিহার স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা আছে, সেটা খুব ভাইটাল একটা পরীক্ষা আছে স্কুল সার্ভিস কমিশনের জন্য, যারা প্রিপারেশন নিচ্ছ। যদিও সিলেবাসটা একটুখানির জন্য হলেও আলাদা বিহারের পরীক্ষাটা, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ওই পরীক্ষাটা দাও। কনসেপ্ট ক্লিয়ার থাকলে বিহারের পরীক্ষাটা কোয়ালিফাই করা সম্ভব। এতটাও ডেপথে কোশ্চেন হয় না ওখানে। কোশ্চেন হয় ভালো, ভালো কোশ্চেন হয়, কিন্তু এতটা ডেপথে গিয়ে যেটা হয়েছে এসএসসিতে সাধারণত হয় না। কিন্তু বলা তো যায় না। আমরা তো এতদিন এটাও ভেবে নিয়েছিলাম যে, হ্যাঁ, আবার আমাকে একজন কেউ লিখেছে, ম্যাম আপনি কি ভাবছেন আমি নেটসেট পরীক্ষা দিতে যাচ্ছি, আমি এসএলএসটি পরীক্ষা দিতে যাচ্ছি? কোথায় লেখা আছে যে এসএলএসটি পরীক্ষায় প্রশ্নের মান নিম্নতর হতে হয়? স্কুল টিচাররা যারা পড়ান তারা নিম্নতর কোশ্চেনের মানে তারা পরীক্ষা দেন? তা তো কখনো নয়। হ্যাঁ, দরকার। বিহারের জন্য এই বিএড দরকার, যে কোনো স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য বিএড ম্যান্ডেটরি। ঠিক আছে, সেটা দিতে হবে। সেটা একটা দিতে পারো। আর সবচেয়ে বেশি যেটা যেটা আগামী নেট সেট পরীক্ষা, যেটা ডিসেম্বর মাসে রয়েছে। হ্যাঁ, আমি অলরেডি তোমাদের বলেছি যে সেট পরীক্ষার প্রিপারেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। ডিসেম্বর মাসের 15 তারিখে সেট পরীক্ষা আছে। তো এটার একটা বড় প্রিপারেশন সেট এবং নেট পরীক্ষার জন্য, এটা নিতে পারো। দুটো বিষয়কে একসাথে এগোতে হবে। একটা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা। আর ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা মানেই তো নেট সেটের জন্য পড়াশোনা, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, তো এটা খুব ভাইটাল। এটা একটা দেখতে পারো। আর আরেকটা দেখতে পারো যে 14ই ডিসেম্বর, তাহলে এবার 14 তারিখে রেখেছে সঞ্চারী। সঞ্চারী বলছে, সঞ্চারী নতুন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট নয় সঞ্চারী, আমার কাছে পড়েনি সরাসরি। যাই হোক, 14ই ডিসেম্বর পরীক্ষা। তো 14ই ডিসেম্বরের জন্য প্রিপারেশন। তাহলে এই 3টে মাস খুব ভাইটাল, যে প্রচন্ডভাবে তুমি যদি পড়াশোনা করো। দুটো জিনিস, একটা, মাথা ঠান্ডা করে ভাবো, ইন্টারভিউয়ের জন্য ছোট 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 একটা স্টেপ করে এগোনো, এবং তার সাথে সাথে নেট সেটের প্রিপারেশন নেওয়া। বা
যারা ধরো নেট সেট দিতে পারবে না, যাদের 54% নাম্বার আছে, 55% নাম্বার নেই, তারা কি করবে? তারা তাহলে স্কুল রিলেটেড যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তারা দেবে। হ্যাঁ, তার মানে একটা বা দুটো রিটেন এক্সাম এবং তার সাথে সাথে ইন্টারভিউর জন্য প্রিপারেশন, এটা যদি একসাথে কম্প্যাক্ট ওয়েতে তোমরা করতে পারো, তাহলে তোমাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট সামনে আসতে চলেছে, এইটুকু আমি বলতে পারি। আমার ব্যক্তিগত এটাও মনে হয় যে সামনে WBMSC-রও পরীক্ষা হবে, মাদ্রাস সার্ভিস কমিশনেরও পরীক্ষা হবে, হ্যাঁ, PSC-র পরীক্ষাটাও হবে। হ্যাঁ, তো একটা দিক নিয়ে থাকো, যারা একটা দিক নিয়ে ম্যাম আছো। মাদ্রাসার যে কটা বেরিয়েছে বেশিরভাগই সবই এসএলএসসি তে পেয়ে যাবে, মানে ওই সিট গুলো আবার খালি হয়ে যাবে তাহলে হয়তো মানে সবাই ওই সিটগুলো এসএলএসসি ওই সিটগুলো খালি হয়ে গেলে ওয়েটিং থেকে তাকে 52 দিতে হবে। এর আপে আছে, যারাই মাদ্রাসায় সিলেক্ট হয়েছে সবাই 52 এর আপে আছে। ঠিকই, তখন তাকে ওয়েটিং এর মধ্যে থেকে দিতে হবে, তাই না? নিচের দিক থেকে ওয়েটিং বাঁচতে হ্যাঁ হবে ম্যাম। তাকে, বা বেছে 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 তাদেরকে দিতে হবে। সুতরাং এ এ আমি আগেও তোমাদের এটা বলেছিলাম, সেই 2025 সালের শুরুতে, 24 সালের শেষে। হ্যাঁ, এই রুমির আজকে এই নাম্বারটা কম পাওয়ার কারণ কি জানো রুমি? রুমি আছো? হ্যাঁ ম্যাম জানি। পড়াটা মাঝখানে গ্যাপ হয়ে যাওয়া। Yes. হ্যাঁ ম্যাম আমার মানে এটা আমারই দোষ, কিন্তু আমি স্পন্ডিলাইসিস, কানে কম শোনা, অনেক ব্যাপার আছে, আমারই দোষ। আমি কারোর নামে দোষ দেবো না, আমারই দোষ। হ্যাঁ, নিজের দোষটা নিজেকেই নিতে হবে। হ্যাঁ, এটা একটা বড় কারণ, মাঝখানের একটা 6 মাসের গ্যাপিং পড়াশোনার। মানে এটাই হচ্ছে এখানে প্রমাণ করে যে হচ্ছে তুমি পড়াশোনাতে গ্যাপ দিলে তুমি সব ভুলে যাবে বেশিরভাগ। মানে তুমি যেটা চর্চার সাথে থাকবে, চর্চার মধ্যে তুমি যতক্ষণ থাকবে তুমি সেটা পারবে। আর চর্চার মধ্যে না থাকলে ধীরে ধীরে সেটা ভুলে যেতে হয়। ম্যাম কি হয়েছে বলুন তো, পরীক্ষার হলে গিয়ে তার আগে টেনশন হচ্ছিল, পরীক্ষার হলে গিয়ে টেনশন হলো না। দেখলাম প্রশ্ন জানা, উত্তরও জানা, অপশনগুলো প্রত্যেকটা জানা, কিন্তু ওই মানে এমন যে কি সহজ প্রশ্ন দিয়ে পটাপট দাগ দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস ওইখানেই আমি গন্ডগোল করে ফেলেছি। ঠিক আছে, বাড়িতে ছিল এসে এবার যা হয়েছে হয়েছে। তাই রুমির নাম্বারটা একটু কম তার হয়েছে, শুনে আমার কষ্ট লাগছে রুমি। ও ওবিসি, ওবিসি আছে তুমি ম্যাম যদি আমার। আমাকে 45 বলতে, ঠিক আছে, আমি কষ্ট পেতাম না, কিন্তু ওই নাম্বারটা আমার একটু কষ্টদায়ক লাগছে। হ্যাঁ আমার ওবিসি এ আছে, এখন তো ওবিসি সবই ঠিক আছে, ওবিসি। দেখা হ্যাঁ যাক কি হচ্ছে। হ্যাঁ ম্যাম মানে আমি বাড়ি এসে দেখছি এই ভুলগুলো আমি কি করে করলাম, পরীক্ষার সময় মনে পড়লো তাও করলাম না, কি হলো ম্যাম পরীক্ষার সময়। ওবিসি এ কত কাট অফ হতে পারে ম্যাম? বলতে পারবো না, আইডিয়া নেই। জেনারেল থেকে কম হবে ধরো, জেনারেলে যদি জেনারেলের থেকে খুব ফর্টি জোর টু এক দুই ফর্টি কম হতে পারে। হ্যাঁ, ওই 42% যদি জেনারেলে কাট অফ নামে ধরো, তার নিচে আসবে OBC A, তারপরেই তো OBC A, তারপরে তাহলে OBC কি B, তারপরে একাডেমিক স্কোরটাকে নিয়েই কি হবে, না শুধু রিটেন পরীক্ষাটা শুধু নিয়ে ইয়েটা হবে? মানে একটা প্যানেলের লিস্ট বেরোবে, মানে একাডেমিক স্কোরটাও তো লাগবে ওর সাথে ইনক্লুড হবে। আমি একাডেমিক বলি স্কোর ইন্টারভিউতে গিয়ে কাউন্ট হয়, একাডেমিক স্কোর আগে কাউন্ট হয় না। কিন্তু ম্যাম আমি তো শুনলাম ম্যাম এখানে নাকি একাডেমিক হতে স্কোরটা পারে, আমার আর কোনো আইডিয়া নেই, এটা হতেও পারে দেখো। নাম্বার হ্যাঁ ম্যাম, দেখা না একসাথে। এখানে আগেই যারা হবে আগে ম্যাম। টিচার দেবে ছিল আগে, ওদের যে আগে একাডেমিক দেবে। হতে পারে, আগেই তাহলে হবে সবটা বলেছে নিয়ে। ম্যাম। হ্যাঁ, তাহলে হতে পারে ধরো। জয়েন হয়ে হবে। আচ্ছা আচ্ছা, 80-তে কাট অফ হবে? 80-র পরীক্ষা হয়েছে নাকি? ম্যাম ওই যে ইন্টারভিউ, ম্যাডাম তার ঠিকই সঙ্গে বলেছেন। এক্সপিরিয়েন্স নাম্বার, একাডেমিক নাম্বার সব একসঙ্গে যোগ হয়ে তারপরে একটা কাট অফ ওরা বার করবে। বড্ড বেশি না, ওটাতেই একটু কি বলতো, কাট অফ বা এগুলো জিনিস নিয়ে ভাবছো, এটা এতটা এখন ভেবো না। তুমি আমি টেনশন কেউ হচ্ছে জানি না যে ম্যাডাম। 20,000 স্টুডেন্ট কেমন পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, আমরা কেউ জানি না, ঠিক আছে, কেউ জানি না আমরা। হ্যাঁ, এগুলো সুতরাং অ্যাড আমরা হলে একটু কি ম্যাডাম কনস্ট্রাকটিভ ওয়েতে সোচ্চার এগোই। হবে? সুতরাং আমরা একটু কনস্ট্রাকটিভ ম্যাক্সিমামই তো ওয়েতে। ওই 40 থেকে 49-এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট আছে, কারণ আমি যে কটা গ্রুপে আছি বেশিরভাগই সব দেখছে, মানে খুব কম জনে দেখছি একজন পেয়েছে 56, আর 50-র ওপরে মনে হয় কজনকে দেখলাম 5-6 জন পেয়েছে দেখলাম, বাকি ম্যাক্সিমাম জনই সব 40 থেকে 49 ওই ওই এরকমই ওই স্কোর। 42-43% জেনারেলের কাট অফ থাকতে পারে বলে আশা করা যায়। OBC A একটু কম হবে, OBC B তার থেকে আর একটু কম হবে, SC তার থেকে আর একটু কম হবে, ওই লাস্টলি হয়তো সবকিছু মিলে 32-33% হয়তো নামতে পারে গিয়ে। হ্যাঁ, আর হ্যাঁ, ক্ষতি তো কোনো কিছু নেই ধরো চঞ্চল, পড়াশোনা কোনোদিন কারোর কোনো ক্ষতি করে না ধরো, এটা হচ্ছে বড় কথা, পড়াশোনা কখনো কারোর কোনো ক্ষতি করে না। হ্যাঁ, বিশেষ করে যারা এত কষ্ট করে 2022-23 সাল থেকে পড়েছে, মনে আছে আমার, এখনো এখনো সেটা মনে আছে যে তখন একটা SLST-র জন্য একটা ঝড় উঠেছিল যে SLST পরীক্ষা হবে।
হ্যাঁ, গভর্নমেন্ট কোনো একটা ইয়েতে বলেছিলেন যে হচ্ছে এসএলএসটি পরীক্ষা হবে, তখন থেকে তারা কিছুজন স্টুডেন্টস কন্টিনিউয়াসলি পড়েছে। হ্যাঁ, এবং তারা কিন্তু ধরো তারা অনেক সময় ভেবেছে যে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, কি এসএলএসটি পরীক্ষা হবে কি হবে না তার তো কোনো ঠিক নেই, বাকি স্টুডেন্টসরা তো কেউ পড়ছে না, 2-3 মাসে সবাই করে ফেলবে, যখনই নোটিফিকেশন আসবে করে ফেলবে। কিন্তু দেখা যাচ্ছে গিয়ে, মানে আমি তো সবার সাথেই কথা বলছি এই কিছুদিন ধরে, দেখা যাচ্ছে যে এই 2025 সালে গিয়ে দাঁড়িয়ে তারাই কিন্তু 50 থেকে 55-এর মধ্যে সঠিক আনসার করে দিয়ে এসছে। হ্যাঁ, তারা একটা পজিটিভ রেজাল্ট পেয়েছে যারা দীর্ঘদিন ধরে এটা করেছে। এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, যাই হোক, এগুলো এখন ছেড়ে দাও, যা হয়ে গেছে। বলছিলাম যে ম্যাম, আমরা ধরুন এই তো এতদিন ধরে ওয়েট করলাম, কোনো রকম মানে আশা না দেখেও পড়লাম বা পরীক্ষা দিলাম, আর একটা মাস ইন্টারভিউ এর জন্য যদি পরিশ্রম করি কি বা যাবে, সে তো ডাক না পেলেও তো জিনিসটা বিফলে যাবে না, তাই না? যদিও না ইন্টারভিউ ডাক পাই, আমি ধরেই নিলাম যে হয়তো পাবো না, তাও বলছি যে এক মাস সেটা পজিটিভলি ভেবে যদি পড়ি, সেটা পড়ে নিলে তো ক্ষতি কিছু হবে না, তাই না? কোনো না কোনো ইন্টারভিউ এর জন্য সেটা অবশ্যই কাজে লেগে যাবে। তো একদম ম্যাম, একদম। আপনি ইন্টারভিউ এর প্রসেসটা একটু শুরু করুন না, এমনি টাইম তো কম, এই যেটা জানতে পারছি যে 15ই নভেম্বরের মধ্যে ওরা ইন্টারভিউ কমপ্লিট করবে। তো 15ই সেখানে, নভেম্বর হ্যাঁ ম্যাম, ওটা আমি সামনেই শুনছি। তো পুজো। ম্যাম, ওরা বলছে যে অনেকেই মানে যেটা বলছে যে 2 সপ্তাহের মধ্যে নাকি পুরো ইন্টারভিউ প্রসেসটা ওরা কমপ্লিট করবে করতে হবে, নভেম্বরের ফার্স্ট। করতে হবে, কারণ ডিসেম্বর মাসের মধ্যে তো পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ ম্যাম, ওটার জন্যই বলছি ম্যাম, যেটা হয়ে গেছে ওটা বাদ দিয়ে বা যেটা হবে সেটার জন্য যদি আমরা ঠিকঠাক একটু প্রিপারেশন নিই, ওখানে আপনার মানে ডেমনস্ট্রেশনে 10 আর আপনার মানে এমনি ইন্টারভিউ পার্সোনালিটি মানে যা যা কিছু থাকে সব নিয়ে 10, মানে 20টাও কিন্তু কম নাম্বার নয়, অনেকটাই মেকআপ করা যায়। তো সেখান থেকে ম্যাম আপনি একটু সেইভাবে আমাদেরকে গাইড করুন না। এই যেটা হয়ে গেছে ওটা ম্যাম থাক না, এবার আর তো আর আমার তো মনে হয় না যে অ্যান্সার কি কোনো ভুল আছে বলে। আমরা বোকার মতো অনেকগুলো একটু ভুলভাল করে এসেছি, কনফিউজ হয়ে গেছে, সেটা আমাদের তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন চলো, ইন্টারভিউটার জন্য যদি লেট একটু। স্টার্ট, লেট স্টার্ট, কালকে থেকে শুরু করা যাক। কালকে ম্যাম আমি একটা, একদম। কালকে আমি একটা, এবার পেছনের কথাগুলো বলা বন্ধ করো। হ্যাঁ, কি কাট অফ হবে এগুলো নিয়ে আর আলোচনা করা বন্ধ করো। হ্যাঁ, ইংলিশ 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 ইন্টারভিউ বোর্ডে ম্যাটার করবে না, ঠিক আছে? ইংলিশ বই পড়ে, এইবার ইংলিশ যে বইগুলোর কার্যকারিতা তুমি হচ্ছে এমসিকিউ অব্দি বুঝে গেলে ধরো, তবে তোমার এইবার ফার্দার যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, তোমার বাংলা বইগুলো কাজ করে যাবে, তোমার কোনো আর অসুবিধা নেই। ইংলিশ নিয়ে তোমার ইন্টারভিউ বোর্ডে কোনো চাপ নেই। না তো টিচাররা তোমাকে ইংলিশে প্রশ্ন করবেন, না তো টিচাররা তোমার কাছে এক্সপেক্ট করবেন তুমি ইংলিশে পড়ো। তোমার ইন্টারভিউ এর ক্ষেত্রে যেটা মেইনলি দরকার সেটা হচ্ছে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকা। মানে একটা যখন টিচার তোমাকে কোনো একটা প্রশ্ন করছেন, কনফিডেন্টলি চোখে চোখ রেখে সেটার আনসার করা। হ্যাঁ, কিন্তু না আনসার জানলেও সেটার রেসপন্স কেমন হবে, টিচাররা কি চান দেখতে, এই সমস্ত বিষয়গুলো ইন্টারভিউতে ভারী ম্যাটার করে। এইবার কিন্তু তোমাদের পালা, আমি অনেক ইয়ে করেছি, অনেক পড়িয়েছি। সপ্তাহে 2 থেকে 3 দিন ইন্টারভিউ এর উপরে প্রিপারেশন হবে। আমি কালকে তোমাদের বলে দেবো। হ্যাঁ, একদম কংক্রিট উপায়ে আমি তোমাদের বলবো যে কিভাবে আমাদের এই প্রসেসটা শুরু হবে। সেক্ষেত্রে ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশনে কত আছে? 10 আছে। 10 ডেমনস্ট্রেশনে 10 আছে, আছে ম্যাম। হিউজ নাম্বার আছে 10। ঠিক আছে, আমাদেরও প্রচুর। সিএসসি তে, কলেজ সার্ভিস কমিশনে ডেমনস্ট্রেশনে ভালোই নাম্বার থাকতো। ঠিক আছে, আমাকে আমার মনে আছে এখনো, আমাকে জিজ্ঞাসা করলেন, বলো কিসের ওপরে জিজ্ঞাসা করব, কিসের ওপরে তুমি ডেমনস্ট্রেট করবে, এটাই তো তোমাকে ফার্স্ট টিচাররা জিজ্ঞাসা করবেন। তখন তোমাকে একটা টপিক বাছতে হবে। হ্যাঁ, তো যখনই, আচ্ছা আমি কালকে এগুলো নিয়ে বলবো, অনেক কিছু বলার আছে এটা নিয়ে। কতক্ষণের দেওয়া যায় ডেমো, মানে কত মিনিটের? তুমি 2-3 মিনিট বলার সঙ্গে সঙ্গে টিচাররা প্রশ্ন শুরু করে দেবেন আশেপাশের বিভিন্ন অংশ থেকে, টপিকের ওপর দিয়ে। সুতরাং হ্যাঁ। যেটা তুমি জানছো সেটাকে তোমাকে কংক্রিট উপায়ে জানতে হবে। আর আমি কালকে তোমাদের আলোচনা করব যে ডেমনস্ট্রেশনের টপিক যখন চুজ করবে, হ্যাঁ, সেটা কিভাবে তুমি সেই ডেমনস্ট্রেশনের টপিকটা চুজ করবে, কালকে সমস্ত বিষয় আলোচনা করে দেবো। এবং তারপর থেকে যারা আমার কাছে ইন্টারভিউ এর জন্য পড়বে বা যারা আমার কাছে ক্লাস করবে আগামী 3 মাস ধরে, হ্যাঁ, তাদেরকে প্রত্যেকটা ডেমনস্ট্রেশনের টপিক নিজেরা ঠিক করবে। ম্যাম আমি কালকে 3 মাস গাইডলাইন। নেই হ্যাঁ, ম্যাম, এক 3 মাস মাস তো সময়, সময় নেই, নভেম্বরে 1 মাস আছে। ইন্টারভিউ ম্যাম, ভীষণ কম সময়। বাবা, আমাকেও তো চাপ নভেম্বরের দিয়ে দিচ্ছ ফার্স্ট উইক তোমরা, বলো। থেকে। ম্যাম নভেম্বরের ম্যাম নভেম্বর ফার্স্ট নভেম্বরে উইকে শুরু ফার্স্ট হবে। উইকে। ম্যাম আপনি প্লিজ তৈরি করে দেবেন, নাহলে আমরা একেবারে ভেসে যাব। কালকে আমি একটা জেনারেল গাইডলাইন আগে দিয়ে দিই একটা। এবার ব্যাক ইয়েটাকে ছাড়ো। হ্যাঁ, মন খারাপ, এই খারাপ, এগুলো ব্যাক পেছনে চলে এসছে, ছেড়ে দাও।
ঠিক আছে, এগুলো নিয়ে ভেবে তুমি কিছু করতে পারবে না, এগুলো পেছনে থাক, এগুলো আলোচনা পেছনে থাক। এবার আজকের পর থেকে আমাদের ক্লাসে এগুলো আলোচনা আর হবে না। ঠিক আছে, এরপরে আমাদের আলোচনাটা কি হবে? এরপরে আমাদের আলোচনাটা শুধু এটা হবে যে আমরা ফার্দার কিভাবে এগোবো। তো তোমাদের যেটা আমি বলছি যে ইন্টারভিউ এর জন্য যেটা দরকার, কালকে আমি একদম কংক্রিট একটা ক্লাস নিয়ে জেনারেল গাইডলাইন দিয়ে দিই। তো আমি বলবো যে ইয়ের টপিক মানে তোমার হচ্ছে ডেমনস্ট্রেশনের টপিক নিজেরা ঠিক করবে। কালকে আমি যে গাইডলাইনটা দেবো সেই গাইডলাইনের উপরে ডিপেন্ড করে বাড়িতে একদম ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, তুমি ডেমনস্ট্রেশনের টপিক ঠিক করবে, তোমরা ঠিক করবে ডেমনস্ট্রেশনের টপিক। সেটা নির্ধারিত হয়ে যাওয়ার পর আমি প্রত্যেককে সেই ডেমনস্ট্রেশনের টপিক পড়াশুনো করার একটা নির্দিষ্ট সময় দেবো। ক্লাসে স্টুডেন্ট সংখ্যা ভাগ করে দেবো ম্যাম ক্লাসে। মোটামুটি কটা টপিক ঠিক করবো? দুটো। একাধিক না একসাথে? দুটো। আচ্ছা আচ্ছা। দুটো টপিক ঠিক করবে, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন থেকে। জয়তী, তোমার কত হয়েছে? ম্যাম আমার 37 হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে জয়তী, ভালো হয়েছে। ঠিক আছে। হ্যাঁ। ম্যাম আপনার কাছে ক্লাস না করলে এটাও কোনোদিনই আমি পেতাম না। হ্যাঁ, তুমি তো ক্লাস বলছো গুলো কষ্ট করেই করে ম্যাম স্কুল এ করে কথা করে পড়াশোনা এসেছি। করেছো। হ্যাঁ, বোর্ড হ্যাঁ ওয়ার্ক ম্যাম। করতে হয় ডেমনস্ট্রেশনে, হ্যাঁ বোর্ড ওয়ার্ক করতে হয়। আমি সব বলে দেবো কালকে, চিন্তা করো না। আমি আমার আমার যেটুকু জানা, আমিও তো ইন্টারভিউ অনেক অ্যাটেন্ড করেছি। ঠিক আছে। তো আমি আমি অবশ্যই তোমাদেরকে পুরো গাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ম্যাম আমার তো এমএ তে লজিক স্পেশাল ছিল, তাহলে লজিকের কনসেপ্টটা তো পুরো ক্লিয়ার রাখতে হবে। না, বলে দেবো আমি, বলে ম্যাম দেবো ওই কিভাবে। ইমেজ সব লজিক ভুলে গেছি, পিএম মডাল সব লাগবে ভুলে না, গেছি লাগবে না, ম্যাম। লাগবে না, লাগবে না, লাগবে না, ম্যাম এগুলোই তো ভুল ধারণা। হ্যাঁ, বলো। বলছি, ইন্টারভিউতে যদি ধরুন কোনো একটা লক্ষণ জিজ্ঞেস করলো, কোনো কিছুর ধরুন প্রত্যক্ষের লক্ষণ জিজ্ঞেস করলো, হ্যাঁ, জিজ্ঞাসা তা করতেই পারে। হ্যাঁ, তা আমি সেই মুহূর্তে ধরুন প্রত্যক্ষের লক্ষণটা মানে আমি ঠিক মতো মনে করতে পারছি না, ভুল বলবো? সেই জায়গায় আমি যদি বলি যে আমি বোঝাতে পারবো প্রত্যক্ষ কাকে বলে, মানে সেটা বললে হবে না, না ম্যাম, লক্ষণটাই বলতে হবে, মানে ভুলে সহজ যাবে না, বলেই ঠিক ফেলতে আছে, হবে। ভুলে যাবে না, কনফিডেন্টলি বলে আসতে হয়, কিছু ভুল জিনিসও মাঝে মধ্যে কনফিডেন্টলি ওখানে ইয়ে দিয়ে আসতে হয়, থ্রো করে আসতে হয়। আমি বলে দেবো কালকে সবকিছু। তা একটা কাজ করো, ইন্টারভিউ এর প্রিপারেশন শুরু করো। তোমার নাহলে মাথা খারাপ আমারও হয়ে যাবে, ধরো বেশি দিন সত্যিই সময় নেই, 1.5 মাস মতোই সময় আছে। না, লজিকটা, না, ডেমোতে লজিক নিও না। সৌমি, সৌমি, ডেমোতে লজিক নিও না। ওরা প্রবলেমে ফেসে যাবে, একটার থেকে আর একটা প্রশ্নতে চলে গেলে পরে তুমি কিছু করতে পারবে না। বেসিক্যালি ডেমনস্ট্রেশনের টপিক বাঁচবে ইন্ডিয়ান ওয়েস্টার্ন নাহলে এথিক্স থেকে। ম্যাম হ্যাঁ। বলছি, হেত্যাভাস নাহলে পঞ্চাবয়বী ন্যায় ব্যক্তি এইগুলো ডেমোতে ইয়ে করা যাবে? তুমি যে ব্যাপারে কনফিডেন্ট থাকবে, তুমি এটা হুম। মনে রাখবে, তুমি যদি বলো কখনো ডেমোতে যে আমাকে ন্যায়ের অনুমান থেকে জিজ্ঞাসা করুন, ন্যায়ের অনুমান সম্পর্কে আমি ডেমো দেব, তার মানে তুমি ভাববে যে হচ্ছে অনুমানের সাথে ব্যাপ্তি, অনুমানের সাথে হেত্যাবাস, পঞ্চ অবয়বী ন্যায়, সবটা এর মধ্যে ইনক্লুড হয়ে যায়, আর সবটা। হেত্যাভাস বললে? হেত্যাবাস সব 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 এর মধ্যে ইনক্লুড, অনুমানের মধ্যে। লিঙ্গ ও কাকে বলে, লিঙ্গি কাকে বলে, লিঙ্গ লিঙ্গি সম্পর্ক, পরামর্শ দেন কাকে বলে, পরপক্ষ ধর্মতা কি, সবের মধ্যে ইনক্লুডেড। কি ছাতা! বুঝতে পেরেছো? সুতরাং ওটাই আমি কালকে তোমাদের একটা জেনারেল গাইডলাইন দেবো। হ্যাঁ, যে আমি হচ্ছে বুঝতে পারছি না ডেমোতে ম্যাম, কি আমি প্রশ্ন করতে হয়। মঙ্গলবার দিন আমি কি ডেমো দেবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, পুরো কনফিউজ। তুমি মঙ্গলবার দিনের জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে। আচ্ছা শোনো এবার, তাহলে কালকে রাত্রিবেলা আমরা ইন্টারভিউয়ের ক্লাসটা কালকে রাত্রিবেলা আমি রাখি। হ্যাঁ, কালকে দুপুরবেলা আমি কালকে কলেজে যাব না, কালকে আমার অফ ডে। কালকে দুপুরবেলা আমি নেট সেটের স্টুডেন্টসদের জন্য একটা ক্লাস রাখি। অনেক ব্যাপার আছে বুঝলে, এই কটা সময়টা খুব ভাইটাল। আমাকে একটুখানি প্ল্যান করে গুছিয়ে নিতে হবে, নাহলে খুব মুশকিলে পড়ে যাব। সপ্তাহে 3টে দিন রাখতে হবে ক্লাস। হ্যাঁ, 3টে দিনে স্টুডেন্টসদের ইয়ে ভাগ করে দেওয়া থাকবে। ঠিক আছে। আমি বলে দেবো কিভাবে কি। এইবার কিন্তু ক্লাস ভিডিও অন করে তোমাদেরকে সামনে আসতে হবে। এবার সামনে এসে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সেই বিষয় সম্পর্কে তোমাকে বোঝাতে হবে। সেই বোঝানোর মাঝখানে আমি প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোরও উত্তর কিন্তু যথাসময়ে তোমাকে দিতে হবে। তার জন্য শুধুমাত্রই যেটা দরকার, এখানে ইংলিশ বাংলা কোনো ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না, এখানে শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তুমি কিন্তু উত্তরটা করতে পারবে, নাহলে পারবে না। বুঝলে? আর আর পেছনের জিনিস নিয়ে ভেবো না।
একদম সামনে এগোনোর সময় এসেছে, সময় বড় কম। ফালতু জিনিস নিয়ে কথাবার্তা বলে সময় নষ্ট করার সময়ও তোমাদের নেই। যারা মোটামুটি ভাবে জেনারেল ক্যান্ডিডেট 42-এর উপরে যারা পেয়েছো, 40-এর উপরে যারা পেয়েছো, প্রিপারেশন শুরু করো। আর আমি যেটা বলছি যে প্রিপারেশন নিলে তো তোমার ক্ষতি হয়ে যাবে না, বরং তুমি তার থেকে অনেক কিছু শিখতে পারবে বা জানতে পারবে। এর বাইরে তো কিছু হবে না ধরো, তাই না? কোনো না কোনো জায়গায় দেখবে সেই শিক্ষাটা তোমার কাজে লেগে যাবে, তোমার জ্ঞান অর্জনের কাজে লেগে যাবে। তো আজকে থেকে ক্র্যাশ কোর্সের গ্রুপের নাম চেঞ্জ হয়ে গিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে। আর বাকি স্টুডেন্টসরা যারা জয়েন করতে চাইবে, আমাকে তারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। আর কিভাবে কি করতে হবে আমি একটু প্ল্যান করে নিই, আমি একটু গুছিয়ে নিই, কালকে রাত্রিবেলার ক্লাসে আমি সব বলে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমি তো কোর্সের গ্রুপে নেই, আমি তো ওই পিএসসির গ্রুপে আছি, তাহলে আমাকেও এক গ্রুপ। হ্যাঁ, ওটা ক্র্যাশ কোর্সের গ্রুপে তাহলে জয়েন করতে হবে। যারা হ্যাঁ যারা ম্যাম, ইন্টারভিউ আমিও এর তাই, যারা 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 পিএসসি যারা ইন্টারভিউ এর প্রিপারেশন নেবে তারাই শুধু ওই গ্রুপে জয়েন করবে, নাহলে ওই গ্রুপ থেকে রিমুভ করে দিতে হবে বাকিদের। ঠিক আছে, রিমুভ করে দিতে ম্যাম হবে, আমাকেও তারপর জয়েন করিয়ে দেবেন। করিয়ে দেবো। একটু দাঁড়াও, একটু আমি করিয়ে দেবো যারা যারা। আর যারা প্রিপারেশন নেবে না, হ্যাঁ, তাদেরকে বলবো যে এবার তাহলে একটুখানি গ্রুপটা তাদেরকে লেফট করতে বলবো। ঠিক আছে, মানে ক্র্যাশ কোর্সের গ্রুপটা লেফট করতে বলবো এবার। ঠিক আছে, ক্র্যাশ কোর্সের ক্লাস তো হলো। হ্যাঁ, এই ক্লাসগুলোও 1 বছর অ্যাভেলেবেল থাকবে, কোনো চিন্তা নেই তোমাদের। হ্যাঁ, ক্লাসগুলো তো থাকবেই, কোনো অসুবিধা হলে সবসময় আমি সাথে আছি। না হলে তোমরা সবাই ওই কোয়েশ্চেন আনসারের গ্রুপে জয়েন করে থাকবে, তাহলে আমার সাথে সবসময় একটা কানেকশন থাকবে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আর বাকি স্টুডেন্টস যারা প্রিপারেশন নিতে চাইছো, তারা এই গ্রুপটার নামটা চেঞ্জ করে, কারণ এত গ্রুপ তো আমি মেনটেন করতে পারছি না, আমার খুবই অসুবিধা হচ্ছে। তো এই গ্রুপের নামটা চেঞ্জ করেই সেখানে আমি তাহলে বাকি স্টুডেন্টস যারা প্রিপারেশন নিতে চাইছে তাদেরকে আমি এই গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, আর কিভাবে কি অ্যাপে কি করতে হবে না করতে হবে একটু একটু গুছিয়ে নিই, একটু প্ল্যান করে নিই। সবার সুবিধার্থেই আমি কোনো একটা কিছু করবো, যাতে কারোর কোনো অসুবিধে না হয়, সেটা ভেবেই তাহলে হচ্ছে কালকের থেকে ক্লাসগুলো আমাদের অ্যাপে থাকবে। কালকে জেনারেল ক্লাস হবে, যেখানে পুরো গাইডলাইন থাকবে যে ইন্টারভিউ বোর্ডে কি করে অ্যাপিয়ার করতে হয়, কিভাবে তুমি তোমার ডেমনস্ট্রেশনের টপিক নির্ধারণ করবে, এবং টিচাররা বাকি কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন করেন, সবটাই কালকের ক্লাসে আলোচনা হবে। তারপর থেকে ধীরে 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 করে প্রত্যেকটা ডেমো টপিক কিভাবে ঠিক করবে, কিভাবে তুমি বলবে, আমি প্রশ্ন করব, তুমি আনসার করবে বিভিন্ন জায়গা থেকে, কিভাবে বলবে, বলার অ্যাপ্রোচটা কিরকম হবে, সবটাই কালকের ক্লাস থেকেই আমরা আলোচনা করব।